তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। আজকে আসলে 21শে ফেব্রুয়ারি। আমি সেশনটা সেট করার পরে তারপরে দেখলাম যে আসলে এই দিনে সেট হয়ে গেছে। এবং রমজানের, মানে আমি জানতাম যে এটা রমজানের ভিতরে পড়বে, কিন্তু এটা খেয়াল ছিল না যে আসলে সৌদি আরবে টাইমটা কিরকম হবে। এটা আমার না মাথায় ছিল না। তাহলে আমি সময়টা একটু আগপিছ করে দিতাম যাতে আমাদের স্পিকারদের সুবিধা হয়, কারণ ওদের জয়েন করতে হয়েছে, ওরা খুব সম্ভবত 10 থেকে 15 মিনিট হয়েছে ইফতার করছে এরকম সময়ে। এবং এরপরেও যে আমাদের আজকের সেশনে উপস্থিত হয়েছে, এই জন্য আমাদের দুইজন স্পিকারকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ তো ভাই। আমাদের আপনাকেও শুরুতেই ধন্যবাদ। আমি আমার পরিচয় একটু দিয়ে দিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ আশিকুজ্জামান। অনেকে আশিক নামে চেনে বা মিন্টু নামেও চেনে, মিন্টু আমার ডাক নাম। আমি হচ্ছে সিভিল 12 সিরিজের, এখন বর্তমানে আমেরিকাতে আছি, একটা বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম পিএইচডি করতেছি, পাশাপাশি একটা কোম্পানিতে চাকরি করতেছি। আর এই 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 তো। আর হচ্ছে আমাদের আজকে স্পিকার আছে দুইজন, আহ, মোহাম্মদ মাসুদুর রহমান। আহ, তোমার আরেকটা নাম হচ্ছে তাসিফ না নাকি? ইয়েস, ডাক নাম তাসিফ। তাসিফ। আচ্ছা, তাসিফ। তাসিফ হচ্ছে আমাদের ET-15 সিরিজের, এখন বর্তমানে কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস, যেটা সৌদি আরবে, ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছে সিস্টেমস অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এ। এবং আমাদের আরো একজন স্পিকার আছে শাম্মী আক্তার লিজা। শাম্মী হচ্ছে আমাদের সিএফপি, মানে 18 সিরিজের। আহ, সেও একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতেছে, অর্থাৎ কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস ইউনিভার্সিটি ইন সৌদি আরবিয়া। ওর সাবজেক্ট হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পিএইচডি। স্বামী হচ্ছে পিএইচডি করতেছে। এবং আরো বলে রাখা যায় যে এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে রুয়েটের মনে হয় বেশ কয়েকজন আছে, 15 জন। 15 জন। 15 জন এটা আছে। এটা আমার, মানে আর কোনো বিশ্ববিদ্যালয়ে 5 জনও আছে কিনা সন্দেহ। ঠিক আছে, যেটা এখানে আসলে অনেক বড় একটা ব্যাপার। তো আমি আর কথা বেশি না বাড়ায় আমাদের স্পিকারকে ফ্লো ছেড়ে দিব। তার আগে বলে রাখি যে আমাদের সেশনটা আজকের জন্য একটু স্ট্রিক্ট টাইম মেনটেন করা হবে। এরপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা চ্যাটে শুরুতেই লিখতে পারেন, বা সেশন চলাকালীন সময় লিখতে পারেন, অথবা শেষে লিখতে পারেন, বা হ্যান্ড রেজ করে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। আমাদের স্পিকারের সময় থাকা সাপেক্ষে আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমাদের স্পিকাররা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফেসবুক বা ইমেল, মানে যেটা তাদের সুবিধা হয় সেটা দিয়ে দিবে আপনাদের। এর পরবর্তীতেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের সঙ্গে। আহ, এবং আমাদের পুরো সেশনটা রেকর্ডিং হচ্ছে। যদি কেউ পরবর্তীতে দেখতে চান বা কেউ মিস করে থাকেন, কাউকে শেয়ার করতে চান, তো শেয়ার করতে পারেন। আমি হায়ার স্টাডি গ্রুপে আমাদের সেশনটা শেয়ার করে দিব। এর পরবর্তীতে যদি কোনো প্ল্যান থাকে সেটা পরবর্তীতে, এখন বর্তমানে সেরকম কোনো চিন্তা ভাবনা নাই। তবে রেকর্ডিং গুলো আমার কাছে আছে, আমি পরবর্তীতে চেষ্টা করে দেখবো। তো আমি আর বেশি কথা না বাড়ে আমাদের স্পিকারের কাছে ফ্লো ছেড়ে দিচ্ছি। তো শাম্মী এবং মাসুদ, তোমরা দুইজন আসলে ঠিক করে নাও কে কিভাবে প্রেজেন্ট বা আলোচনা করবা, সেভাবে শুরু করতে পারো। আচ্ছা, আমি শুরু করছি স্ক্রিনটা শেয়ার করে। স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই ভালো আছি। আজকের সেশনে আমরা সাথে আছি আমি শাম্মী আক্তার এবং মাসুদ ভাই, যেটা অলরেডি আশিক ভাই বললেন। এবং আমাদের আজকের বিষয়বস্তু হলো কিভাবে সৌদি আরবিয়ার হায়ার স্টাডিজে রাস্তা তৈরি করা যায়। আচ্ছা, তো আমরা বেশ সংক্ষেপে আগাবো। আজকের কন্টেন্ট মূলত যেটা থাকছে যে কিভাবে আমরা আগ্রহ খুঁজে পাবো সৌদি আরবিয়াতে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে স্পেশালি, এবং কেন এই কিংডমে আসব, কিভাবে ইউনিভার্সিটি সিলেকশন হবে,
এবং কেএফইউপিএম এবং কাউস্টের মধ্যে কি ধরনের তফাৎ আছে বা কোনটা মাপকাঠি কেমন সেটা আমরা দেখব। কিভাবে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করা যাবে, অ্যাপ্লিকেশন কিভাবে বিল্ড আপ করব, সাবমিশন কিভাবে হবে এবং সেই সাথে টাইমলাইনটাও সম্পর্কে আমরা জানবো। এবং সবশেষে ভিসা প্রসেসিং মূলত কি কি মেনটেন করা হয় সেটা দেখা হবে। আর সর্বশেষে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কেএফইউপিএম এ আমাদের অলমোস্ট 6 মাস, 6 মাসই হয়ে গিয়েছে আসলে। তো আমাদের এই এখনকার অবস্থা এবং আমরা কি কি এক্সপেরিয়েন্স করেছি সেগুলো দেখবো এবং সবশেষে আমরা প্রশ্নোত্তর পর্ব রেখেছি। আচ্ছা, আহ, আমরা অনেক সময় বুঝতে পারি না যে গ্র্যাজুয়েট স্টাডির ক্ষেত্রে আমরা কিভাবে মোটিভেটেড হব বা মোটিভেশনের জায়গাটা কোথায়। সব থেকে বড় কথা, এটা একটা অনেক বড় ইনিশিয়েটিভ। এখানে আমাদেরকে কেউ বাধ্য করে না যে তোমাকে পড়তে হবে আরো বেশি। আহ, থাকে এক দুইটা কেস, বাদ বাকি সময় আসলে আমরা নিজেদের উদ্যোগেই চলে আসি এত দূরে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ডিসকভার করতে হবে যে আমরা আসলে কি চাই এবং কিভাবে চাই। সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি এবং ডিপার্টমেন্টের ওয়েবসাইটগুলো দেখতে হবে। একই সাথে ফ্যাকাল্টিদের প্রোফাইলস, ল্যাবের বিভিন্ন সাইটগুলো এবং ওরা কি কি ফ্যাসিলিটিস দেয় সেগুলো দেখতে হবে। আমরা অনেক বেশি পড়বো, পেপার রিভিউ করব এবং কারেন্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, মেন্টর এবং সুপারভাইজারদের সাথে কনসাল্ট করব যেন আমরা যথাযথভাবে একটা সঠিক পদক্ষেপ নিতে পারি হায়ার স্টাডিজের ক্ষেত্রে। এবং সময়ের সাথে সাথে আমাদের ইন্টারেস্ট, আগ্রহের জায়গাগুলো পরিবর্তন হতে থাকে। তো সেটা অনেক বড় কোনো বিষয় না যে আমরা অনেক বেশি উদ্বেগ অনুভব করব যে আমার কেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা চেঞ্জ হতেই পারে। বাদ বাকি মোটিভেশনের জায়গাটা হচ্ছে যে আমাকে আসতে হবে এবং 5 বছর হোক 4 বছর হোক সেই জায়গাটায় আমাকে টিকে থাকতে হবে একটা ভালো কিছু অর্জন করার জন্য। কেএসএতে আমরা কেন পড়াশোনা করব? কিংডম অফ সৌদি আরাবিয়া এমন একটা জায়গা, আমাদের ইনফ্যাক্ট আমরা আসার আগেও এমন ধারণা ছিল যে এইখানে বোধহয় ধর্মকেন্দ্রিক কাঠখোট্টা একদম খুবই গোঁড়া একটা জায়গা। তা নয়, বরং বাংলাদেশের উল্টো, বাংলাদেশেই আমরা গোঁড়ামিটা একটু বেশিই দেখেছি অপ্রয়োজনীয়ভাবে। এইখানে একাডেমিক এবং ক্যারিয়ার রিলেটেড বেনিফিটস অনেক বেশি। এখানে রিসার্চের ক্ষেত্রে অনেক গ্রোয়িং এবং হাই এন্ড ইনভেস্টমেন্ট করে থাকে বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটিগুলো। তাদের ইন্টারন্যাশনাল যে এক্সপোজার গুলো থাকে, সেই ইনিশিয়েটিভ গুলো অনেক বেশি ভাস্ট হয়ে থাকে। একই সাথে ফাইন্যান্সিয়াল বেনিফিট গুলো খুবই লুক্রেটিভ, কারণ এখানে আমরা যে প্যাকেজগুলা অফার করা হয় স্টুডেন্টদেরকে সেটা আমাদের খরচের তুলনায় আমরা পরবর্তী স্লাইডে আমাদেরকে তাসিফ ভাই বলবেন, তখন আমরা বুঝবো যে হচ্ছে আসলে এখানে আসাটা কতটুকু বেনিফিশিয়াল ফাইন্যান্সিয়াল দিক থেকে। এবং কোয়ালিটি অফ লাইফ যদি বলি, আমরা পার্সোনালি যখন অ্যাপ্লাই করে সিলেক্টেড হয়েছি, আমাদের আত্মীয় স্বজন বলেছে, তাহলে তো গিয়ে উমরা করবা, হজ করবা, তোমাদের জন্য তো ইজি হয়ে গেল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের জন্য ইজি হয়েছে। আমরা এসে উমরা করতে পেরেছি এবং হজের নিয়ত আছে। সেই ক্ষেত্রে আমরা যারা মুসলিম আছি তাদের জন্য এইটা খুবই একটা ভালো অপরচুনিটি। এবং একই সাথে এখানে অনেক ভালো সেফটি মেনটেন করা হয়। কোনো আনসেফ অকারেন্স আমি এই পর্যন্ত ঘটতে দেখিনি। এবং মডার্ন অ্যামেনিটিস গুলো অ্যাভেইল করা যায়। তাই বলে যে নন মুসলিম কেউ আসতে পারবে না এমন না। এখানে বিভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন রিজিয়ন, বিভিন্ন কালচারের মানুষ আছে এবং একসাথেই আমরা সবাই গ্রো করছি। আর কালচারাল থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, যেহেতু এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের মানুষ অবস্থান করছে, সেহেতু আমাদের এখানে কালচারাল গ্রোথটাও অনেক কাছ থেকে দেখা হয় এবং একসাথে আমরা সেটা মেনটেন করি এবং পরস্পরের সাথে সেটা রেসপেক্ট করে চলি। আর সব থেকে বড় যেটা কনসার্ন থাকে সেটা হচ্ছে এখানকার ক্লাইমেট। হ্যাঁ, সামারে অনেক বেশি রোদ থাকে, যেটা আবার মেনটেন করার জন্য অনেক কিছু ইউজ করা যায়। বাদ বাকি মোস্ট অফ দ্য টাইম আমরা এয়ার কন্ডিশনের নিচেই থাকি, তো সেটা খুব একটা কষ্ট না। বাট তারপরও কারো যদি সমস্যা হয় সেটা সে একটু কনসিডার করতে পারে। ওভারঅল কেএসএ তে অবস্থান করে আমার এই পর্যন্ত কোনো আফসোস হয়নি। আর যদিও আমি রাজশাহীর মেয়ে, রাজশাহীতে সৌদির মতোই টেম্পারেচার, অলমোস্ট 43-44। তো আমার অভ্যাস আছে। মাসুদ ভাই হয়তো অন্য কিছু, মাসুদ ভাইয়ের অভ্যাস থাকার কথা, যেহেতু ভাই 5 বছর ছিলেন, 4 বছর, তাই না হুম হুম, ভাই? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আ- আচ্ছা, এবার আমরা একটু আরেকটু দেখতে চাই যে আসলে কেএসএ তে আসলে কতটুকু বেনিফিশিয়ারি হতে পারে।
সেই ক্ষেত্রে আমাদের টিউশনের দিক থেকে চিন্তা করলে কেএফইউপিএম, কাউস্ট, কেএসইউ এবং কেএইউ এই সবগুলোই আমাদেরকে ওয়েভড দেয় অথবা ফুল ফান্ডেড দেয়। তবে ভ্যারি করছে যে আমরা স্কলারশিপ অ্যামাউন্টটা কত পাবো। কেএফইউপিএম এবং কাউস্টের ক্ষেত্রে সেটা হায়েস্ট, সেইটা বেশ অনেক বড় রেঞ্জের। কিন্তু কেএসইউ বা কেইউ এর ক্ষেত্রে সেটা একটু লো আছে, সেটা দেখতে হবে। আমরা পরে সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আর হেলথ কভারেজের ক্ষেত্রে এখানে ফ্রি চিকিৎসা কেএফইউপিএম, কেএসইউ এইসবের ক্ষেত্রে, বাট কাউস্টের ক্ষেত্রে ওরা হেলথ ইন্স্যুরেন্স করে থাকে। স্টাইপেন্ডের ক্ষেত্রে যেটা বিষয় সেটা হলো কেএফইউপিএম এর মাস্টার্সের ক্ষেত্রে 890 পার মান্থ, এবং টিএ অর্থাৎ জব পেলে সেটা 1610 রিয়াল পার মান্থ। আর 1 রিয়াল সমান হচ্ছে 32.5 অন অ্যান এভারেজ, বাট এটা ট্রেন্ড অনুযায়ী দেখতে হয় যে এক্স্যাক্টলি কত চলছে এখন রেট। সেই ক্ষেত্রে কাজ যে পাবো না আমরা তা না, এখানে এসে অলমোস্ট সবাই কাজ পায়, এবং কাজ না পেলেও আলটিমেটলি ওই টি এর যে অ্যামাউন্ট সেটা অ্যাকাউন্টে জমা হয়ে যায়। এবং কেএফইউপিএম এর পিএইচডির ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে 890 বেসিকটা সবার জন্যই সমান, বাট 4110 যেটা সেটা হচ্ছে পিএইচডির ক্ষেত্রে টি এর স্যালারি। আর কাউস্টের ক্ষেত্রে সেটা আরেকটু বেশি। আচ্ছা, আমি বোধহয় একটু ভুল বলেছি। আচ্ছা, কেএসইউ এর ক্ষেত্রে সেটা 54,000 পার ইয়ার, বাট কেইউ এর ক্ষেত্রে সেটা বেশ কম, কারণ ওরা শুধু বেসিকটা দেয়। আচ্ছা, মিলস এর ক্ষেত্রে আমরা আমাদের কিং ফাহাদ, সরি সরি সরি, আচ্ছা কিং ফাহাদে আমাদের যেটা সাবসিডাইজ মিল, আমরা সকাল দুপুর এবং রাতে যে মিলটা পাই সেটা বেশ সুষম খাবার বলা যায়, এবং আহ, একটা পরিপূর্ণ প্যাকেজ থাকে। কিন্তু অনেক সময় স্বাদে তারতম্য থাকে, বাট খাওয়ার মতো আলহামদুলিল্লাহ। আর আসার পরে 20 থেকে 30 দিন, 20 দিন মূলত হচ্ছে ফ্রি মিল দেওয়া হয়, যেহেতু তখনও আমাদের ইকামা হয় না, তারপর আমাদের অনেক প্রসেসিং বাকি থাকে। সেই সব হলে তখন তারপর থেকে নিজেকে পে করতে হবে নিজের কার্ড দিয়ে। আসার পরে কিছু রিলোকেশন ফি পাওয়া যাবে, এবং কেএফইউপিএম এ কমিউট করার জন্য অর্থাৎ ডর্ম থেকে ক্যাম্পাসে ঢোকার জন্য, ক্যাম্পাসের মধ্যেই আমাদের ডর্মগুলো, বাট তারপরও হচ্ছে একটু ডিস্টেন্সের কারণে বেশ অনেক বাস প্রোভাইড করা আছে, তো সেগুলো অ্যাভেল করা যায়। এবং অ্যানুয়ালি আমরা যে ট্রাভেল করব বাংলাদেশে, সেটার ফ্লাইট সাপোর্ট হিসেবে আমাদেরকে 3,000 রিয়াল পার ইয়ার আমাদেরকে সেই সাপোর্টটা ইউনিভার্সিটি দিবে। এবং কাউস্টার কেইউ এর ক্ষেত্রেও সেম। সামারের যেটা বিষয় সেটা হলো, সামারে জুন জুলাই আমরা ছুটি কাটাতেও পারি, অথবা আমরা এখানে জবও করতে পারি। যদি আমরা জুন জুলাই ছুটি কাটাই সেই ক্ষেত্রে আমাদের বেসিকটা দেয়া হয়। আর যদি আমরা আহ, এখানে থেকে যাই সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা আর কি প্যাকেজ, ফুল প্যাকেজ ডিউটি করলে অর্থাৎ জব করলে সেটা আমাদেরকে দেওয়া হবে। যদি আপনি থাকার পরেও জব না করেন সেই ক্ষেত্রে আমার নলেজ অনুযায়ী সেটা দেওয়া হয় না, যেহেতু সেটা সামার ভ্যাকেশন। আচ্ছা, ভাই এবার আপনি শুরু করেন। প্রিভিয়াস স্লাইডে একটু যদি যাইতে আচ্ছা আরেকবার আচ্ছা, ঠিক আছে। কিছু জিনিস আমি একটু ক্লিয়ার করি। থ্যাংক ইউ অফ কোর্স, অনেকটাই আহ, ভালো মতো বলার জন্য। এখানে কিছু জিনিস অ্যাড করতে যাচ্ছে, সেটা হলো যে হাউজিং এর যে বিষয়টা, সেটা হলো যে আহ, এখানে কেএফইউপিএম আর কাউস্ট যেটা, আম, এদের দুজনের মধ্যে একটাই পার্থক্য হলো যে কাউস্টে হলো কাপল ডর্ম দেয় আর কি, যারা হচ্ছে বিবাহিত তাদের জন্য। কেএফইউপিএমে শুধুমাত্র ব্যাচেলরদের দেওয়া হয়। তবে প্রিভিয়াসলি পিএইচডি যারা করতেন তাদেরকেও আর কি ম্যারিডদেরকে ডর্ম দেওয়া হতো, কিন্তু বর্তমানে তারা প্রচন্ড লেভেলের পিএইচডি স্টুডেন্ট নিচ্ছে, এই জন্য আর কি এই সার্ভিসটা বর্তমানে বন্ধ রাখছেন আর কি। আহ, বর্তমানে শুধু ব্যাচেলররাই আর কি অন ক্যাম্পাসে থাকতে পারতেছে। আর ক্যাম্পাসে অ্যাকচুয়ালি এতটা সুবিধা করার চেষ্টা করছে তারা যে ক্যাম্পাসে খুবই অল্প দূরত্বের জন্য তারা হচ্ছে বাসের একটা সার্ভিস দিয়ে দিছে এখানে। সকাল 8টা থেকে, ইনফ্যাক্ট সরি 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত ক্যাম্পাসের ভিতর বাস চলাচল করে, ডর্ম থেকে একাডেমিক বিল্ডিং পর্যন্ত। অলদো এটা যদি বাংলাদেশে থাকতো, এটা আমরা ইজিলি এইটুকু রাস্তা হেঁটে যাই, বাট এখানে জাস্ট অনেক রোদ, এই হিসাবে তারা হচ্ছে বাস সার্ভিস দিয়ে দিছে। আম, আর একটা বিষয় হচ্ছে যে কেএসইউ যেটা, কিং সাউথ ইউনিভার্সিটি, তারা যেটা লিখছে যে ইয়ারলি তারা 54,000 যেটা হচ্ছে সৌদি রিয়াল দিবে। এটা এখনো ইনিশিয়েটিভ, এটা এখনো তারা চালু করেনি আর কি।
এটা এখনো তাদের ওয়েবসাইটে ইনিশিয়েটিভ হিসেবে লেখা। আপাতত আম, আহ, কিং কিং ফাহাদ এবং হচ্ছে কাউস্ট এরাই হচ্ছে মোটামুটি ভালো পরিমাণে স্টাইপেন্ড দিচ্ছে আর কি। সো যারা পিএইচডি করতেছে, এখানে এখানে দুই ধরনের পিএইচডি আছে কেএফইউপিএম এ, একটা হচ্ছে ডিরেক্ট পিএইচডি অ্যান্ড নর্মাল পিএইচডি। তারা দুজনেই হচ্ছে 5,000 রিয়াল পার মান্থ, এটা 10 মাস পায়। এবং ল- 2 মাস হচ্ছে এখানে মূলত ভেকেশন থাকে, সামার ভেকেশন। সে 2 মাসেও হচ্ছে 890 রিয়াল পাওয়া যায়। কিন্তু যদি কেউ সে 2 মাস বাড়িতে যেতে চায়, সেক্ষেত্রে তো তার যাতায়াত ফি হিসাবে তাকে প্লেনের টিকিট কেটে দেয় আর কি। এখানে আসলে 3,000 রিয়াল যে প্লেনের টিকিট, সেটা সরাসরি দেয় না, বরঞ্চ তারা হচ্ছে প্লেনের টিকিটটা কেটে দেয় আর কি, আম, যাওয়া আসার। অ্যান্ড ইটস আপ টু 3,000 রিয়াল তারা হচ্ছে প্লেনের টিকিটটা প্রোভাইড করবে। যদি প্লেনের টিকিটের ভাড়া 3,000-এর চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে আহ আমাদেরকে পে করতে হবে বাকিটা। অ্যান্ড যদি আমরা ওই জুন জুলাই মাসে আহ, না যাই, না যে এখানে আর কি কাজ পেতে পারি, বিশেষ করে আমাদেরকে হচ্ছে সুপারভাইজারদেরকে একটু কন্টাক্ট করা লাগে যে তাদের কাছে কোনো কাজ বাকি আছে কিনা। কোনো যদি কাজ থেকে থাকে তাহলে আমরা করতে পারি, এবং মান্থলি মেবি আমরা এক্সট্রা 3,000 করে রিয়াল পেতে পারি সর্বোচ্চ, ওই ওই সময়টুকু কাজ করার জন্য। এটাই। পরের স্লাইডে। আচ্ছা, আরেকটা কথা আছে, সেটা হচ্ছে কোনো কারণে সামার ভ্যাকেশনে যদি আমরা না যেতে চাই, সেই টিকিটটা আমরা উইন্টার ভ্যাকেশনে অ্যাভেল করতে পারবো। এটা সম্ভব হয়। আর হ্যাঁ, লাইব্রেরির বিষয়টা নিয়ে একটু আমার মনে হয় বলা উচিত। সেটা হচ্ছে এখানে এসে আমরা প্রিন্টেড কোনো বই না, মানে কপি করে যে পেস্ট করা, যেটা আমরা নীলক্ষেত বা এসব থেকে কিনি, এখানে সব রিয়েল বুকস পাওয়া যায় এবং লাইব্রেরিতে পড়াশোনা করার অনেক ভালো সুযোগ আছে। লাইব্রেরিটা অনেক এনরিচড বই দিয়ে। তো লাইব্রেরি বা ল্যাব নিয়ে খুব বেশি কনসার্ন হওয়ার এখানে কিছু নেই। আচ্ছা। এন্ড একটা আহ, আরো একটা হ্যাঁ। বড় সুবিধা আমি অনেক ফ্রেন্ডদের কাছ থেকে আর কি শুনি যে ইউএসএ তে মেবি চ্যাট জিপিটির অ্যাকাউন্ট দেওয়া হয় না, প্রিমিয়ামটা। আমাদের এখানে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট ভার্সিটি থেকে প্রোভাইড করা হয়। আই এবং থিঙ্ক হ্যাঁ, ইটস আ ভেরি গুড ডিল ফর স্টুডেন্টস রাইট নাও। এবং হচ্ছে টার্নিটিন ইথেন্টিকেট এগুলো দেয়া হয় লাইব্রেরি থেকে, যেটা আমরা আমাদের অ্যাসাইনমেন্ট বা পেপার গুলো প্লেজারিজ আছে কিনা, সেটা কতটুকু সিমিলারিটি আছে, এগুলো আমরা দেখে নিতে পারবো। সেটাও ফ্রি। আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো বুঝে বোঝা যাচ্ছে যে আমরা আসলে কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করব। ইউনিভার্সিটি সিলেক্ট করার বিষয়ে অবশ্যই আহ, আমরা আগে এটার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো যদি আসলে ভাগ্যে না থাকে, সেক্ষেত্রে তো যেটা ভাগ্যে আসবে সেটাই আমাদেরকে চুজ করতে হবে। বাট হচ্ছে আমরা অ্যাপ্লাই কিভাবে করব? আমরা অ্যাপ্লাই এইভাবে চুজ করব যে ইউনিভার্সিটির র্যাঙ্কিং গুলো কি। হ্যাঁ, আমার রেজাল্ট যে আছে সেই অনুযায়ী কি আমি আহ, কোন র্যাঙ্কের ইউনিভার্সিটি গুলো অ্যাভেল করতে পারতেছি। অ্যান্ড এটাও হতে পারে যে আমাদের যে প্রফেসররা আছেন, যার আন্ডার অলরেডি আমরা বিএসসি তে পড়াশোনা করছে, তারা উম, কোনো সাজেশন দিচ্ছেন কিনা যে কোথায় ভালো আমার রিসার্চ ফিল্ড অনুযায়ী এই ইউনিভার্সিটিগুলো খুব ভালো অফার করতেছে। আবার আরেকটা জিনিস দেখা যেতে পারে যে এই ফান্ডিং, যেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম যে এখানে আমার ভালো ফান্ডিং পাচ্ছি। ইনফ্যাক্ট লাইক আমরা যদি অস্ট্রেলিয়া যেতে চাই, সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা টাকা দিয়ে পড়তে যাচ্ছি। সো এই যে এই বিষয়গুলো, ফান্ডিং, ইউনিভার্সিটি র্যাঙ্ক, এবং আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড, আমি অলরেডি বিএসসি তে কি করছি, সেগুলো অনুযায়ী আমাদেরকে ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি সিলেক্ট করতে হবে। নেক্সট স্লাইড। সো এক্ষেত্রে এখন সৌদি আরবের যে ইউনিভার্সিটি গুলো রয়েছে, তার মধ্যে সবচেয়ে যে দুটো ইউনিভার্সিটি বলার মতো, সেটা হচ্ছে কিং ফাহাদ ইউনিভার্সিটি অ্যান্ড হচ্ছে কিং আবদুল্লাহ, বা এটা কেএফইউপিএম অ্যান্ড কাউস্ট বলে থাকতেছি। আহ, এবং আরো দুটো রয়েছে ইউনিভার্সিটি, কিং সাউদ এবং কিং আব্দুল আজিজ। কিং সাউদ এবং কিং আব্দুল আজিজে অ্যাকচুয়ালি ইটস ভ্যারাইটি, ইটস নট খুব বেশি যে তারা সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে,
কিং সাউদ এবং কিং আব্দুল আজিজ তারা নার্সিং, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এই সবগুলোই আর কি আছে আর কি ইউনিভার্সিটিতে। এবং যেটা বললাম যে কিং সাউদ ইউনিভার্সিটি মাস্টার্সে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে কোনো স্কলারশিপ দেয় না। কিং সাউথ শুধুমাত্র পিএইচডির জন্য স্কলারশিপ দেয়, এবং এটাও এখনো ইনিশিয়েটিভ হিসাবে আছে। আর কিং আব্দুল আজিজের সমস্যাটা হচ্ছে যে তারা এখনো আহ, সে পরিমাণে স্টাইপেন্ড প্রদান করে না। সো কিং ফাহাদ এবং কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি এটা এখন হচ্ছে সৌদি আরবের লিডিং ইউনিভার্সিটি। নেক্সট। সো এখানে কিছুটা হচ্ছে কিওস র্যাঙ্কিং শো করানোর চেষ্টা হয়েছে যে কেএফইউপিএম এ কিরকম ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে 67। কাউস্টের এখানে অ্যাপ্লিকেবল না এই কারণে যে কাউস্টের বিএসসি নেই আর কি, ব্যাচেলার্স ডিগ্রি নেই। কাউস্ট অনলি ডিলস উইথ মাস্টার্স অ্যান্ড পিএইচডি, পোস্ট ডক। কাউস্ট বলা যেতে পারে পুরোটা রিসার্চ ওরিয়েন্টেড। দ্যাটস ওয়াই হচ্ছে তারা ব্যাচেলার্স আর কি ইনক্লুড করে না। আর পরবর্তীতে যে টেবিলে যেসব দেখছি আমরা, এটা হচ্ছে যে সাবজেক্ট ওয়াইজ, লাইক পেট্রোলিয়াম সাবজেক্টের কথা যদি চিন্তা করি, তাহলে হচ্ছে বর্তমানে কেএফইউপিএম ফিফথ আছে পজিশনে। 2024 সালে সেটা সেকেন্ডে ছিল। মিনারেলস মিনারেলস অ্যান্ড মাইনিং, যেটা আর কি মিনারেলস অ্যান্ড মাইনিং এ 2025 সালে সেভেন্থ ছিল। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে বর্তমানে 75 পজিশনে আছে, এবং কাউস্ট আছে 81। মেকানিক্যালে 81-এ আছে। দেন হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 2025 সালে 68-এ ছিল হচ্ছে কেভিপিএম। সো এই ওভারঅল আর কি কেএফইউপিএম আর কাউস্টের কথা যদি চিন্তা করি, তারা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর ক্ষেত্রে অলমোস্ট 150-র মধ্যে, মানে সব সাবজেক্ট ওয়াইজ যদি চিন্তা করি আর ওভারঅল চিন্তা করি, কেএফইউপিএম আর কাউস্ট ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর ক্ষেত্রে 150-র মধ্যেই আছে সব ইউনিভার্সিটিতে। and আমি যেটা মনে আছে, কোরিয়া থেকে একটা প্রফেসর আসছিলেন। উনি আর কি বলছিলেন যে সৌদি আরবের মতো জায়গায় যে এই দুটো ইউনিভার্সিটি এত ভালো র্যাঙ্কিং আছে, তার এটা ধারণা ছিল না। অ্যান্ড উনি এখানে আসার পরে আর কি এই এখানকার অ্যাক্টিভিটিস এবং বাকি সবকিছু দেখার পরে বুঝছে যে না, ঠিক আছে, তার এইখানে যে পরিমাণে কারিকুলাম করানো হয়, ইটস অ্যাকচুয়ালি অর্থ। নেক্সট স্লাইড প্লিজ। সো এই স্লাইডে আমরা কিছুটা ট্রাই করছি যে কেএফইউপিএম আর কাস্টের মধ্যে একটু পার্থক্য বোঝানোর জন্য। কেএফইউপিএম এর ফোকাসটা মেইনলি ইন্ডাস্ট্রি অ্যান্ড রিসার্চ রিলেটেড। এবং আপনাদেরকে বলে রাখি যে কেএফইউপিএম এবং সৌদির যে মেইন কোম্পানি আরামকো, তারা হচ্ছে তেল কোম্পানি আরামকো, তারা একই জায়গায় আর কি অবস্থিত। কেএফইউপিএম এর পাশে হচ্ছে আরামকো। এবং আহ এই দাহারানেই হচ্ছে সৌদির সর্বপ্রথম তেল পাওয়া যায়। সো এই দাহারান এবং আরামকো এবং কেফিপিএম একটা সৌদির খুবই একটা সম্পদ হিসাবে বলা যেতে পারে। অ্যান্ড এই জন্য কেফিপিএম এর কিছুটা ফোকাস থাকে ইন্ডাস্ট্রি প্লাস রিসার্চ, কিন্তু কস্ট একদম পুরাটাই রিসার্চ রিলেটেড তাদের ফোকাস, তারা ইন্ডাস্ট্রি রিলেটেড না। প্রোগ্রামস বলতে কেপিওপিএম এ মাস্টার্স আছে বর্তমানে, পিএইচডি, নর্মাল যে পিএইচডি, এবং নতুন করে আরেকটা প্রোগ্রাম তারা আহ, দিয়েছে, সেটা হচ্ছে ডিরেক্ট পিএইচডি। ডিরেক্ট পিএইচডি মিনস আমরা ব্যাচেলর থেকে সরাসরি পিএইচডি করব। এখানে আহ, মাঝখানে যে মাস্টার্সটা করা সেটা করা লাগে না। ডিরেক্ট পিএইচডি আর নর্মাল পিএইচডি এর মধ্যে পার্থক্য একটু যে নর্মাল পিএইচডি 4 বছরে এখানে সর্বোচ্চ ফান্ডিং দ্বারা প্রদান করে, 4 বছর পিএইচডি দের জন্য, নর্মাল যারা পিএইচডি। কিন্তু ডিরেক্ট পিএইচডি দের জন্য তারা হলো 5 বছর ফান্ডিং প্রদান করবে। আম, এবং হচ্ছে যে ফান্ডিং যে ক্রাইটেরিয়া, কেফিউপিএম সাধারণত সেন্ট্রালি প্রদান করে। আহ, এখানে সাধারণত প্রফেসর ম্যানেজ করা লাগে না।
বাট কস্ট হচ্ছে পুরাটাই আলাদা তাদের ওখানে। আমরা ইউএসএ তে যেটা দেখি আর কি, প্রফেসর ম্যানেজ করা লাগে, সেই বিষয়টা করা লাগে আর কি। অ্যান্ড স্ট্রেংথ যেটা, হ্যাঁ, তারা হচ্ছে ইন্ডাস্ট্রি রিলেটেড। ইনফ্যাক্ট আমি নিজেও যে প্রজেক্টটা আছে সেটাও একটু ইন্ডাস্ট্রি রিলেটেড, বিশেষ করে রেস্কিউ আর রেস্কিউ টিমদের জন্যই আর কি। আমি নিজেও একটা থিসিস একটা প্রজেক্টে আছি। অ্যান্ড কস্ট, হ্যাঁ, কস্টের রিসার্চে তারা রিসার্চের উপরই বেশি ফোকাস করে। ওকে, নেক্সট স্লাইড। আচ্ছা, আহ, এইখানে একটা কথা ছিল, সেটা আমি আবার এখন ভুলে গিয়েছি। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। ওকে, এখানে কেফিউপিএম এ যেসব ডিপার্টমেন্ট রয়েছে সেগুলোর একটা লিস্ট করা হয়েছে এখানে। আসলে সবগুলো ডিপার্টমেন্টে রিকোয়ারমেন্টস গুলো খুঁজে দেখা হয় নাই। সো এবং এখন সেটা অ্যাভেলেবল নাই, সেজন্য হয়তো সবগুলো আমি রুয়েটের সাথে রিলেটেড করে দিতে পারিনি। লাইক কিছু জিনিস অবভিয়াসলি আর কি রিলেটেড, লাইক কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আমাদের যারা রুয়েটে সিএসসি তারা অ্যাপ্লাই করতে পারবে। রেড লাইন্স গুলো হচ্ছে আমাদের রুয়েটে কারা কারা অ্যাকচুয়ালি এখানে অ্যাপ্লাই করতে পারবে আর কি, সেটা তুলে ধরা হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম, এটা আইপি দের জন্য। সরি, টু প্রিভিয়াস স্লাইড। আচ্ছা, সো ইনফরমেশন কম্পিউটার এটাও অ্যাকচুয়ালি সিএসসি দের জন্যই। ম্যাথমেটিক্স তো ম্যাথ ম্যাথ যারা আছেন তাদের জন্য। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এরটা আসলে আমি পাইনি, সেজন্য এখানে কিছু লিখি নাই। বাট মোস্ট প্রবাবলি মেকানিক্যালরাও এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যারোস্পেস এবং হচ্ছে কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অ্যাকচুয়ালি আমার সাবজেক্টটাই। এটা এখানে সিস্টেম অ্যান্ড কন্ট্রোল হিসেবে বলে। তো এখানে যারা কন্ট্রোল আছে তারা সবাই অ্যাপ্লাই করতে পারে। ইলেকট্রিক্যালে তো অফকোর্স ত্রিপলি, মেকানিক্যালে মেকানিক্যাল। অ্যান্ড এখানে এই এই দুটো সাবজেক্ট, জিও সায়েন্স অ্যান্ড পেট্রোলিয়াম, এখানকার কেএফইউপিএম এর সবচেয়ে দামি সাবজেক্ট। পেট্রোলিয়ামে তো সেকেন্ড ছিল, পরবর্তীতে এখন ফিফথ আছে। নেক্সট স্লাইড প্লিজ। অ্যান্ড এখানে আছে কেমিক্যাল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের সিএফপি থেকে, বা এখন বর্তমানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়তো এখানে। আর বায়ো ইঞ্জিনিয়ারিং এরটা আম, আমরা আমার কাছে আইডিয়া নেই, সো সেটা দেখা হয়নি। বাট যখন আর কি তারা আহ, ইয়ার জন্য দিবে আর কি, সার্কুলার দিবে, তখন এটা জানতে পারা যাবে যে বায়ো ইঞ্জিনিয়ারিং এ আসলে কারা অ্যাপ্লাই করতে পারবে। ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ জিসি এবং এমএসসি আমাদের যারা আছে তারা অ্যাপ্লাই করতে হবে। এবং আমাদের রুয়েটের দুজন টিচার এই সেমিস্টারে আসছেন আর কি, জিসি থেকে, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ। তো এরপরটা তো সিভিলদের। আর হচ্ছে এখানে বিজনেস আছে, বিজনেস ফ্যাকাল্টি আছে। তো এটা তো আমাদের রুয়েটের জন্য না আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, এইখানে নেক্সট একটা স্লাইড। কথা আছে, সেটা হচ্ছে বায়ো ইঞ্জিনিয়ারিং এ কেমিক্যাল ইঞ্জিনিয়াররাও অ্যাপ্লাই করতে পারবে। সেই ক্ষেত্রে প্রফেসরের প্রোফাইলটা দেখতে হবে যে ওই প্রফেসর কোনো কেমিক্যাল ইঞ্জিনিয়ার নিতে আগ্রহী কিনা বা ওনার প্রোফাইলের সাথে যায় কিনা। আমার জানা মতে অনেক কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছেন যারা বায়ো ইঞ্জিনিয়ারিং এও আছেন, এবং সিপিজি যেটা বলছিলাম আমরা, কলেজ অফ পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস, সেখানেও তারা আছেন। তবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের সিলেক্টেড হওয়ার বেশ জায়গা হচ্ছে সিপিজি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। বায়ো ইঞ্জিনিয়ারিং যে একদমই নেয় না তা নয়। তবে বায়ো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা জেনেটিক্স ডিপার্টমেন্ট বা বায়োমেডিক্যাল এবং লাইফ সায়েন্স, তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। ওকে, এখানে আহ, যেহেতু আর কি কেএফইউপিএম এ দুটা পিএইচডির আলাদা আলাদা ট্র্যাক, একটা হচ্ছে ডিরেক্ট পিএইচডি এবং আরেকটা হচ্ছে নর্মাল পিএইচডি। ডিরেক্ট পিএইচডি আর নর্মাল পিএইচডি হোক, এখানে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 3। বাট এটা তো অফিসিয়ালি আর কি 3 বলা হয়, কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে গেলে তারা এর চেয়েও একটু বেশি এক্সপেক্ট করে। তো এই জন্য আমি অ্যাকচুয়ালি নিচে লিখে রাখছি আর কি, তারা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করে আইদার হাই সিজিপিএ অথবা খুব ভালো রিসার্চ প্রোফাইল থাকা আছে কিনা, অথবা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে কিনা। লাইক আমার রুমমেটের খুব একটা হাই সিজিপিএ বা রিসার্চ এক্সপিরিয়েন্স ছিল না, বাট তার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ছিল।
অনেকে দেখেছি অনেক হাই সিজিপিএ দিয়ে এসেছেন। তো আমি বলতে পারি যে অ্যাটলিস্ট এই তিনোটার যে কোনো একটাতে যদি খুব ভালো স্ট্রং প্রোফাইল থাকে সেক্ষেত্রে কেফিউকে আসাটা খুবই সহজ। এবং আমার নিজের প্রফেসর উনি হচ্ছে অ্যাডমিশন কমিটিতে আছেন, তিনি নিজেও বলেছেন আমাকে যে উনি প্রেফার করেন যে অ্যাটলিস্ট রিসার্চ প্রোফাইলটাতে উনি আগে সবার আগে খেয়াল করেন। সো রিসার্চ প্রোফাইলটাতে একটু ভালো থাকলে অ্যাটলিস্ট তারা ইনশিওর হতে পারে যে হ্যাঁ, আমি ব্যাচেলর থেকে নিচ্ছে ঠিকই, বাট তাকে দিয়ে পিএইচডি তে রিসার্চ করানো পসিবল হবে আর কি। অ্যান্ড এখানে আম, এখানে ইয়া লাগে না, জিআরই লাগে না, আইএলটিএস দরকার পড়ে। তবে আইএলটিএস বা টোফেল যেটাই বলা হোক। উম, তবে আমি খেয়াল করেছি যে আমাকে এটা আগেই যে সাবমিট করতে হবে তা না। আমরা অ্যাপ্লিকেশনের সময় আমি সিলেক্ট হওয়ার পরেও হচ্ছে এইটা সাবমিট করতে পারি। এখানে হচ্ছে একটু ফ্লেক্সিবিলিটি আছে আর কি আইএলটিএস এর রেজাল্ট বিষয়টাতে। বাট ইউ নিড 6.5। আপনার কাছে আইএলটিএস সার্টিফিকেট সাবমিট করার ব্যাপারে একটু ফ্লেক্সিবিলিটি আছে। এবং এখানে একটা মজার বিষয় কেফি ওপেন যে আপনি ডুওলিঙ্গো দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট স্লাইড। রেগুলার পিএইচডি তো সেম কথা। আহ, এখানে ছিল হচ্ছে শুধু ব্যাচেলার্স নিয়ে কথাবার্তা, এখানে ব্যাচেলর প্লাস এমএসসি দুটোই লাগবে। নেক্সট স্লাইড। আচ্ছা, এখান থেকে আমি বলবো সেটা হচ্ছে আমরা তো এতক্ষণ জানলাম যে আহ, কোন কোন ইউনিভার্সিটি এক্সিস্ট করছে, বিশেষ করে লিডিং ইউনিভার্সিটিস গুলো, এবং সেই সাথে রিকোয়ারমেন্ট গুলো কি। এখন রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আমাদের বেশ কিছু ডকুমেন্টের দরকার হয়। তার মধ্যে অন্যতম বেশ তিনটা বিষয় হলো সিভি, রেকমেন্ডেশন লেটার এবং এসওপি। সিভির ক্ষেত্রে যেটা সাজেশন বা যেটা আমি মেনটেন করেছি সেটা হচ্ছে যে সেকশনগুলো আমরা অলরেডি জানি কম বেশি সবাই, যে কন্ট্যাক্ট ডিটেলস থাকতে হবে, রিসার্চ ইন্টারেস্ট, এবং সবশেষে নিজের এডুকেশন, রিসার্চ ওয়ার্ক, কোনো স্কিল বা পাবলিকেশন থাকলে সেগুলো তুলে ধরা এবং রেফারেন্স উল্লেখ করা। এখানে যখনই আমরা যেটাই লিখবো সেটার যেন কোনো প্লেজিয়ারিজম না থাকে বা স্পেলিং মিস্টেক না থাকে, এবং প্রোফাইলটাকে স্ট্রং করার জন্য যত বেশি নিজেকে নিয়ে ইনফরমেটিভ হওয়া যায়। তবে কিং ফাহাদের ক্ষেত্রে ওদের নির্দিষ্ট কোনো রিকোয়ারমেন্ট ছিল না সিভি নিয়ে। তবে আমার ক্ষেত্রে আমি 2 পেজেই সিভি রেডি করেছিলাম। ভাইয়ের ক্ষেত্রে ভাই যদি বলতেন। না, আমারটাও 2 পেজে ছিল। এবং আমি চেষ্টা করছি হচ্ছে রিসার্চ প্রোফাইলটা সবার আগে দেওয়ার জন্য, দেন এডুকেশন অ্যান্ড ওয়ার্ক। রিসার্চের পরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করছিলাম, দেন হচ্ছে এডুকেশন। আই আমি চেয়েছিলাম যে ওকে, আমার যেহেতু একটা রিসার্চ এক্সপিরিয়েন্স আছে সেটাকে আমি আগে ফোকাস করি। দেন বাকি আসলে যা কিছু আছে প্রফেসরদের কাছে এটা খুব একটা ম্যাটার করে না। এই তিনটা বিষয় অ্যাকচুয়ালি খুবই বেশি ম্যাটার করে। আই থিঙ্ক এইগুলোকে যত সামনে এসে ফুটে তোলানো যায় এটাই ততই ভালো সিভির মধ্যে। জি, এইখানে যেটা দেখানো হয়েছে যে ডেমোটা, সেখানে এডুকেশনটা আগে দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে আমরা রিসার্চ এক্সপেরিয়েন্স আগে লিখতে পারবো না। আর আমরা এটা সিকোয়েন্সটা আমরা ফলো না করলেও সমস্যা নেই। তবে যেহেতু আমরা হায়ার স্টাডিজে আসবো, সেক্ষেত্রে এডুকেশন, রিসার্চ এগুলা প্রথম বা দ্বিতীয় এইভাবে রাখতে পারলে বেটার। বাদ বাকি প্রফেশনাল এক্সপেরিয়েন্স যদি থাকে সেটা 3 নম্বর, এবং কনসিকুয়েন্টলি রিসার্চ স্কিল, লিডারশিপ এক্সপেরিয়েন্স, এরপর হলো যদি টিচিং এক্সপেরিয়েন্স, কোনো অ্যাওয়ার্ড বা অ্যাচিভমেন্ট থাকে, পেপার থাকে, আর সবশেষে রেফারেন্স গুলো উল্লেখ করব। এসওপির ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে। তার মানে আমি এভাবে বলবো না যে আই এম শাম্মী আক্তার, এইভাবে আমরা শুরু করব না। সেটা আমরা সবাই জানি অবশ্যই। খুব একটা এঙ্গেজিং প্যারাগ্রাফ হতে হবে, যেখানে আমি পার্সোনালি যেটা করেছিলাম, আমার ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং এনভায়রনমেন্ট নিয়ে কাজ করার শুরু থেকে ইচ্ছা ছিল। সেক্ষেত্রে আমার ঢাকার যে মাতুয়াইল, যেটা আমরা সবাই কম বেশি জানি, আহ, বেশ বড় একটা ল্যান্ডমার্ক ফর ওয়েস্ট ডিসপোজিং, ওখানে ওইটা আমার কাছে একটা কনসার্নের বিষয় ছিল। এখন ওইটাকে মাথায় রেখে আমি আমার এসওপিতে লিখেছিলাম যে
ওইটা আমাকে অনেক বেশি মোটিভেট করেছে ওই জায়গাটা। এবং ওই জায়গার পার্সপেক্টিভে আমি চাই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে, সেটা থেকে ওয়েস্টকে ভ্যালোরাইজ করতে। তো এইভাবে আমি আমার এসওপি শুরু করেছিলাম। এবং একাডেমিক জার্নিতে আমি কোন কোন কোর কোর্সগুলো, সব কোর কোর্স আমরা উল্লেখ করব না বা আমি সাধারণত করিনি, কোর কোর্স যেগুলোতে আমি ভালো করেছি এবং প্রফেসর আমাকে খুব ভালো জানেন ওই কোর্সগুলোতে, যেহেতু আমার এলওআর এর সাথে আবার কানেক্টেড এটা, তো সেই ক্ষেত্রে আমরা ওই কোর্সগুলোকে উল্লেখ করব। এবং সিজিপিএ অল ইন অল উল্লেখ করতে পারি, নাও করতে পারি, কারণ যেই সব কথাবার্তা সিভিতে খুব বুলেট পয়েন্ট আকারে আমরা উল্লেখ করে দিচ্ছি সেটা এসওপিতে না লেখাই উত্তম। এত ডিটেইলসে বেটার হচ্ছে নিজেকে গল্পের আকারে কিভাবে তুলে ধরা যায়। এবং আপনি যেই প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবেন, যে কোর্সের যে ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন, সেইটার সাথে কিভাবে আপনার ইন্টারেস্ট ফিট করে, কিভাবে আপনার ইন্টারেস্টের সাথে প্রফেসরের ইন্টারেস্ট ফিট করে, যদি আপনি আগে থেকে প্রফেসর চুজ করে থাকেন, সেইটা আপনাকে উল্লেখ করতে হবে। এবং সবশেষে আপনাকে বোঝাতে পারতে হবে যে কেন একটা ইউনিভার্সিটি বা ওই ডিপার্টমেন্টের আপনাকে হায়ার করা উচিত, যেটা আমরা মৌখিকভাবে একটা ইন্টারভিউ বলে থাকি। এবং এইখানে একটা কথা হচ্ছে, আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল, আমাদেরকে বলা হয়েছিল 1 পেজের মধ্যে এসওপি দিতে। আমি সেটাই মেনটেন করেছিলাম। ভাই, আপনার 1 পেজ হয়েছিল নাকি হ্যাঁ, একটু হ্যাঁ, বড় এক পেজই করেছিলেন? আর কি। 1 পেজ। এক পেজ। হ্যাঁ, ওদের প্রোটোকলসটা মেনটেন করাটা খুব জরুরি, যেটা আমি পরের স্লাইডে উল্লেখ করেছি। যে যে কোনো কিছু করার ক্ষেত্রে, যে কোনো ডকুমেন্ট সাবমিট করার ক্ষেত্রে আমাদের সেই রিকোয়ারমেন্টগুলো পড়ে দেখতে হবে, প্রোগ্রামের হোক বা ইউনিভার্সিটির হোক। এবং লিমিট ক্রস করা যাবে না, ওয়ার্ড লিমিট বা পেজ লিমিট। এবং সিঙ্গেল স্পেস লাইন রাখাই ভালো, এবং ফন্ট সাইজ সেম রাখতে হবে। এবং সব শেষে যেটা হচ্ছে, আমি বললাম অলরেডি, যে 1 পেজের মধ্যে রাখার বিষয়টা। এখন এইখানে আহ, যেটা কথা, যে আমরা এসওপি রেডি করার সময় ট্রাই করব নিজেকে সব থেকে ভালোভাবে ডিসপ্লে করাটা। আচ্ছা, এরপর এলোয়ার যেটা, কিং ফাদের ক্ষেত্রে এলোয়ার নিজেকে ফুলফিল করতে হয় না। সেটা আমরা প্রফেসর বা কোনো রিসার্চ, ফর এক্সাম্পল বাংলাদেশে যদি বিসিএসআইআর এ কারো কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে, সে হচ্ছে বিসিএসআইআর এ কোনো রিসার্চারের আন্ডারে কাজ করলে তাকেও আপনি দিতে পারেন একজন রেফারি হিসেবে। সেই ক্ষেত্রে ওনার মেইলগুলো ওখানে দিয়ে দিলে সরাসরি তাদের কাছে মেইল যাবে। এবং তারা ওখান থেকেই আর কি পূরণ করবেন তাদের যা যা বলার আছে। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে একজন মানুষ হয়তো কাজের খাতিরে আপনাকে চিনে, কিন্তু প্রফেসর ক্ষেত্রেও সেম, বা রিসার্চার ফ্রম বিসিএসআইআর বা যে কোনো রিসার্চ ইনস্টিটিউটের ক্ষেত্রেও সেম। কিন্তু স্টিল একটা ড্রাফট রেডি করে দেয়া ভালো। সেই ক্ষেত্রে উনি হয়তো এটা পড়ে পূরণ করতে পারবেন, কারণ অনেক সময় হুবহু আপনি যে ড্রাফটটা দিবেন সেটা যে তুলে দিতে হবে বা তুলে দিতে পারবে সেই স্কোপ থাকে না। যেমন কিং ফাহাদের ক্ষেত্রে যেটা হয়েছিল, বেশ এমসিকিউ ছিল। এমসিকিউ বলতে শর্ট কোয়েশ্চেন আনসার ছিল, এবং সবশেষে একটা প্যারাগ্রাফ লিখতে হয়েছিল। ইনফ্যাক্ট ইউএস এর ক্ষেত্রেও কম বেশি এরকম হয়ে থাকে, যেটা আমি আমার যে লেকচার ফ্যাকাল্টিরা ছিলেন আমাকে রেকমেন্ড করেছিলেন, তাদের থেকে আমি এই কথাটা কি জানতে পেরেছি। এই জন্য আপনাদেরকে আগে থেকে জানালাম, যেন একটা বেশ ভালো কমিউনিকেশন থাকে আপনার রেফারির সাথে। আচ্ছা ভাই, এখান থেকে আপনার। ওকে। আর আমি হচ্ছে দুটো কথা অ্যাড করতে যাচ্ছি। আম, এটা হচ্ছে এসওপি নিয়ে। এসওপি তে অ্যাকচুয়ালি ইরাসমাসে অ্যাপ্লাই করার সময় আমি একটা জিনিস অ্যাটলিস্ট শিখেছি সেটা হচ্ছে যে এসওপি তে আমার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে তিনটা। এক হচ্ছে আমি কে, দুই হচ্ছে আমি কেন এই প্রোগ্রামের জন্য উপযোগী, এবং আমি এখানে যদি পড়ার সুযোগ পাই তাহলে আমি কি করব। এই তিনটা প্রশ্নের উত্তর যে যত সুন্দর করে একটা স্টোরি আকারে দিতে পারে ততই ভালো। হ্যাঁ, এখন হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের যেটা হলো আমাদের টাইম পরবর্তীতে আমি দেখাবো। তো টাইম যখন হবে তখন আমাদেরকে ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট এখানে দেওয়া আছে apply.kfupm.edu.sa। এখানে গেলেই হচ্ছে সব মোটামুটি দেওয়া থাকে। এখানে আমাদেরকে সিভি, দেন হচ্ছে আমাদের সার্টিফিকেটস, তারপর যেটা বলা হচ্ছে যে প্রফেসরকে এলওআর যাতে উনি প্রদান করতে পারে সেটার জন্য আগে থেকে একটু তাকে বলে রাখা। এবং বাকি আর কিছু যত ডকুমেন্টস লাইক ছবি টবি এগুলো সবকিছু রেডি করে রেখে আমাদের অ্যাপ্লাই শুরু করতে হবে আর কি। এবং প্লিজ
ডেডলাইনটাকে মেনটেন করার চেষ্টা করা করা খুবই জরুরি। আম, এখানে কিছু ডেডলাইন তুলে ধরা হয়েছে যে এখানে কেপিওপিএম এ দুটা, একটা হচ্ছে একটা ফল, একটা হচ্ছে সামার। তো ফলের জন্য মোটামুটি নভেম্বর থেকে শুরু হয়ে থাকে, আর অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে থাকে জানুয়ারি, জানুয়ারি 10, জানুয়ারি 10 পর্যন্ত থাকে, বাট ধরে নেওয়া ভালো যে ডিসেম্বরে আর কি ক্লোজ হয়ে যায়। অ্যান্ড রেজাল্ট যে আমি অ্যাকচুয়ালি এখানে হয়েছে কিনা বা ইন্টারভিউ যেগুলো, সেগুলো মার্চের মধ্যে সব হয়ে যায়। অ্যান্ড ক্লাস ফলের স্টার্ট হয় আগস্ট থেকে। অ্যান্ড সামারের ক্ষেত্রে সেপ্টেম্বরে অ্যাপ্লিকেশন শুরু হয়, অক্টোবরে শেষ হয়ে যায়, এবং অক্টোবরের মধ্যে তারা রেজাল্ট দিয়ে দেওয়ার চেষ্টা করে। অ্যান্ড ক্লাস শুরু হয় জানুয়ারিতে। তো এখানে আরেকটা কলামে যেটা দেওয়া হয়েছে আমাদের আর কি, যেটা হয়েছিল যে অক্টোবরের নভেম্বরের মধ্যে আমরা অ্যাপ্লিকেশন করে ফেলছি। অ্যাপ্লিকেশনের মেবি অক্টোবরের একদম শেষের দিকে হয়তো শুরু হয়েছিল, অ্যান্ড ডিসেম্বরের 12 তারিখে অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে গেছে। আম, আমি ইন্টারভিউ কল পেয়েছিলাম 4 মার্চে, অ্যান্ড দেন আমাদের আমাদের 12 রেজাল্ট ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি, ছিল। হ্যাঁ সামনেটা ছিল 12 ফেব্রুয়ারি। অ্যান্ড রেজাল্ট আমাদের 24শে মার্চে প্রকাশ করেছিল, এবং আমাদের ক্লাস শুরু হয়েছে 24শে আগস্ট থেকে। নেক্সট। এখানে কস্টের জন্য আমরা আরেকটা দিয়েছি, যে এটা অ্যাকচুয়ালি ওদের ওয়েবসাইটে খুব ভালো মতো দেওয়া আছে আর কি। আম, তাদের অ্যাপ্লিকেশন শুরু হয় 15 আগস্ট থেকে এবং ক্লোজ হয়েছে 1 অক্টোবরে। আম, এবং ফল সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যায় 30শে আগস্ট থেকে। অ্যান্ড সামারটা তাদের সেই 15 আগস্ট থেকেই আর কি অ্যাপ্লিকেশন ওপেন হয়, ক্লোজ হয় হচ্ছে অক্টোবরের 1 তারিখে। অ্যান্ড সামার, এই স্প্রিং এর যে সেমিস্টার যে স্টার্ট হয় হচ্ছে 25শে জানুয়ারি থেকে। তো ওকে, নেক্সট স্লাইড। ওকে, ভিসা প্রসেসিং এ যাওয়ার আগে একটা জিনিস একটু উল্লেখ করি যে কেএফইউপিএম আর কাস্ট। তো কাস্টে হচ্ছে আমাদের বাংলাদেশি খুবই কম রয়েছে। তার একটা অন্যতম কারণ হচ্ছে কাস্টে মেবি কোনো একজন বাংলাদেশি কিছু একটা আহ, কাগজপত্র নিয়ে কিছু একটা প্রবলেম করেছিল, সেখান থেকে আমাদের বাংলাদেশিদের একটা খুবই ব্যাড রেপুটেশন কস্টে হয়ে গেছে। সো সেখানে বাঙালিরা খুবই কমই আর কি এখন বর্তমানে চান্স পাচ্ছে। তবে পাচ্ছে না এমন তা না, গত দেখেছি একজন বুয়েট থেকে কস্টে চান্স পেয়েছেন। সো কস্টে হচ্ছে না তা না, বাট কস্টে বাংলাদেশিদের জন্য অনেক টাফ হয়ে গেছে, বা তারা বাংলাদেশিদেরকে খুবই জাজ করে আর কি নিচ্ছেন আর কি। আহ আপনি যদি, ইনফ্যাক্ট ভাই, হ্যাঁ একটা বলেন। কথা আছে, সেটা হচ্ছে এইবার আমাদের এখান থেকে কেএফইউপিএম থেকে এমএসসি করে এক ভাই কাউস্টে জয়েন করেছেন পিএইচডি তে। তো এটাও কিন্তু হ্যাঁ, আমাদের জন্য একটা বেশ ভালো ইঙ্গিত বলা যায় যে আমরা শুধু যে এখানেই সীমাবদ্ধ থাকবো এসে তা না, আমরা আশেপাশে ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক পিএইচডি এগুলোও করতে পারবো। আচ্ছা, এখানে যেটা ভাই শুরুতে বলেছেন আবার বলে রাখি, আমাদের মাস্টার্সটা অফ করে দেওয়া হয়েছে খুব এক দুইটা ডিপার্টমেন্ট বাদে। তো সেই ক্ষেত্রে আসতে হলে পিএইচডিতেই আসতে হবে। আর যদি কখনো জয়েন করার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে অন্য কোথাও থেকে জব এক্সপিরিয়েন্স এবং পোস্ট ডক এইসব করে তারপর আসতে হবে। কারণ এখানে জবের একটা বিষয় যেটা আমরা হয়তো উল্লেখ করিনি, সেটা হচ্ছে এখানকার গ্র্যাজুয়েটদেরকে ওরা শুরুতে নেয় না, যেটা স্বাভাবিক বিষয় যে আমার একটু বাইরে কোথাও থেকে জব এক্সপিরিয়েন্স বা পোস্ট ডক করে আসলে এক্সপিরিয়েন্সটা ভাস্ট হবে, সেই ক্ষেত্রে আমি এখানে আমার লার্নিং এবং স্টুডেন্টদের লার্নিং এ হেল্পফুল হবে। ওকে। তো এখানে ভিসা প্রসেস দেওয়া আছে, তার মানে অফকোর্স আপনি যদি এই স্টেপে চলে আসেন, তার মানে আপনি অফকোর্স কি এই সৌদি আরবে চলে আসতেছেন। সেক্ষেত্রে সবার প্রথমে আমাদেরকে অ্যারাবিক ট্রান্সলেশন করতে হবে আমাদের সার্টিফিকেট গুলোকে। অফকোর্স আমাদের সার্টিফিকেট, মেইন সার্টিফিকেট সবগুলো তুলতে হবে। মেইন সার্টিফিকেট তোলার পর সেই সার্টিফিকেট গুলোকে অ্যারাবিক ট্রান্সলেট করতে হবে। এবং প্যারালালি হচ্ছে আমাদেরকে পুলিশ ভেরিফিকেশনের কাজ শুরু করতে হবে। অ্যান্ড আমাদের যে কাগজগুলো রয়েছে সবগুলোকে হচ্ছে মাই গভ থেকে অ্যাটেস্টেশন করতে হবে আগে। আমাদেরকে হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় যে, লাইক শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, ওখানে যে অ্যাটেস্টেশন করতে হতো, বর্তমানে সরকার মাই গভ যে ওয়েবসাইট আছে সেখানে অ্যাটেস্টেশন করতে পারি। এটা খুবই ইজি হয়ে গেছে আমাদের জন্য।
অ্যান্ড দেন হচ্ছে মোসাদাকা ভেরিফিকেশন। মোসাদাকাটা হচ্ছে যে আমাদের যে সার্টিফিকেটস রয়েছে সেগুলো আর কি একটা সংস্থা ভেরিফাইড করে, সেটা হচ্ছে মোসাদাকা ভেরিফিকেশন। মোসাদাকা ভেরিফিকেশন একটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি মোসাদাকা ভেরিফিকেশন না করি তাহলে হচ্ছে কালচারাল অ্যাটেস্টেশন সামথিং এটা করতে হয়। সো সবাই বর্তমানে মোসাদাকা ভেরিফিকেশনই করে। এটা মূলত আমাদের যে সার্টিফিকেট গুলো আছে সেগুলোকে ভেরিফাই করা আর কি, এডুকেশন সার্টিফিকেট যেগুলো সেগুলো। দেন পাশাপাশি আমাদেরকে মেডিকেল করতে হবে, খুব ইজি জিনিস একটা। অ্যান্ড সবার লাস্টে হচ্ছে তাসির। তাসির হচ্ছে তারা আমাদের সব অ্যাপ্লিকেশন এম্বাসিতে পাঠায় দেয়। আমাদের মেইন যে ভিসার যে কার্যক্রম তারা তাসির থেকেই করা হয়। তাসির থেকে ভিসা পেয়ে গেলে ফ্লাইট বুকিং অ্যান্ড প্যারালালি শপিং, অ্যান্ড দেন একদিন ইনশাল্লাহ ফাই অ্যান্ড and come to ইনশাল্লাহ। Saudi Arabia। আচ্ছা, এখানে একটা বিষয় অ্যাডিশন আছে, যারা স্পাউস আনতে চান তাদের ক্ষেত্রে নিকানামা অ্যারাবিক ট্রান্সলেট করা লাগে, এবং মেবি ভাই ওটা অ্যাটেস্টেড করা লাগে কি ভাই? ইয়াপ, ওই হ্যাঁ বিষয়টা হ্যাঁ। একটু বলেন। আহ, যদি এখানে ওয়াইফ নিয়ে আসতে হয় সেক্ষেত্রে আমাদের যে নিকানামা রয়েছে, নিকানামাটা অ্যাটেস্টেশন করতে হবে। আহ, এটা হচ্ছে এটা মাইগভ থেকে অ্যাটেস্টেশন করতে হবে। তো এর জন্য অ্যাকচুয়ালি আইন মন্ত্রণালয়ের আন্ডারে ছিল এটা, বাট কিন্তু এটা এখন বর্তমানে জেলা পরিষদের আন্ডারে দিয়ে দিছে। তো এখানে মেইনলি যেটা করা লাগে সেটা হচ্ছে যে আমাদের যে পাসপোর্ট রয়েছে, আমার মানে যে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট সে তার এবং তার স্পাউসের দুজনেরই হচ্ছে পাসপোর্টটা লাগবে। পাসপোর্ট এবং হচ্ছে নিকানামা সবগুলোই হচ্ছে নোটারি করা লাগবে। নোটারি করার পরে দেন হচ্ছে এগুলোকে নিয়ে মাইগভ থেকে অ্যাটেস্টেশন করতে হবে। এবং এর পরবর্তীতে সেই অ্যাটেস্টেড কাগজ এখানে ইস্তিকদাম বলতে একটি প্রসেস আছে ভার্সিটিতে। সো এখানে ওই কাগজ নিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। আহ, ওই অ্যাপ্লিকেশন করার পরে দেন হচ্ছে তারা একটা পেপার দিবে, ইয়েস, যে আমার ওয়াইফ বা আমার স্পাউস এখানে সৌদিতে আসার জন্য তারা অনুমতি দিচ্ছেন আর কি। এরপরে ইকামা। ইকামাটা হচ্ছে আমাদের এখানে রেসিডেন্সি পারমিট আর কি। আমাদের এনআইডি কার্ডের মতো আসলে। হ্যাঁ হ্যাঁ। সো এখানে কিছুটা কস্ট অফ লিভিং তুলে ধরা হয়েছে। ব্যাচেলরদের জন্য এখানে খুবই সুবিধা। তাদের ফুড, হাউজিং তো কস্ট তো জিরো, ডর্মে থাকতেছে। ফুড আসলে আমি খেয়াল করছি যে 500 থেকে 600 রিয়ালের বেশি খরচ হওয়ার কথা না, এবং আদার্স যেগুলো টুকটাক কেনাকাটা এগুলো 300 রিয়াল অনেক ধরা যেতে পারে, 300-400 রিয়াল is অনেক। 1000 রিয়াল কখনোই পার হয় না। সো রেস্ট অফ দ্য সেভিং, এটা মানুষ হচ্ছে বাসায় টাকা পাঠানো, যেটা বলে আমরা রিমিটেন্স যোদ্ধা। রেমিটেন্স যোদ্ধা হওয়া যায়। অনেকে অনেক ইলেকট্রনিক জিনিসপাতি কিনে, এবং এখানে আসার পরে তো আইপ্যাড, আইফোন কেনার ধুম লেগে যায় মানুষের। আর যারা আমি একটু নিজেও ম্যারিড কিনেছি। তাদের, যারা ম্যারিড তাদের জন্য একটু সেভিং করা লাগে, বিকজ এখানে রেন্ট বহুত হাই। আম, এখানে এখানে দুই ধরনের বাসা পাওয়া যায়, একটা বলা যায় যে ফার্নিশড আর একটা হচ্ছে আনফার্নিশড। ফার্নিশড বাসাটা হচ্ছে যে অলরেডি সেখানে ফার্নিচার থাকবে, আমাদেরকে সেখানে রেন্ট প্রদান করতে হবে। আর আনফার্নিশড বাসাগুলোতে ফার্নিচার গুলো একবারে কিনে নিতে হয়। অলরেডি অফকোর্স ওই বাসায় ফার্নিচার আছে প্রিভিয়াস যে ছিল আর কি, তাদের কাছ থেকে সম্পূর্ণ কিনে নিতে হয়। সো আনফার্নিশড বাসা হোক আর ফার্নিশড বাসা হোক, বর্তমানে অ্যাকচুয়ালি 1200 রিয়ালের চেয়ে কমে কোনো বাসায় নেই। কিন্তু যখন আমি ওই যে ফার্নিচার গুলো কিনে নিলাম, অ্যাকচুয়ালি ঘুরে ফিরে হাউসের রেন্ট 1500 থেকেই শুরু হচ্ছে, এটা যদি চিন্তা করা হয়। সো এখানে হাউস রেন্ট 1500 থেকে 2000 পর্যন্ত উঠতে পারে। অ্যান্ড ইউটিলিটি যে বিল, কারেন্ট বিল রয়েছে এবং গ্যাস বিল, তো এই দুইটা মিলে 300 রিয়াল ধরে রাখতে হবে। আর এখানে একটা জিনিস খুবই কস্টলি, সেটা হচ্ছে নেট। নেট 200 রিয়ালে 100 MBPS পাওয়া যাবে, কিন্তু আপনাকে 200 রিয়ালের নিচে কোনো প্যাকেজ নেই। সো
যদি শেয়ার করে নিতে পারো তাহলে খুবই ভালো, বাট আদারওয়াইজ যদি একা থাকা হয় কোনো একটা বিল্ডিং এ, সেক্ষেত্রে খুবই টাফ। ফুড 600 রিয়ালের মধ্যে দুজনের হয়ে যায় অ্যাকচুয়ালি, 600 রিয়ালের মধ্যে দুজন, এবং আদার গ্রোসারি যদি 400 রিয়ালের মধ্যে ধরি, ইটস পসিবল। অ্যান্ড সবচেয়ে বড় যে ঝামেলাটা সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। এখানে দুই ধরনের পাবলিক থাকে। একজন হচ্ছে আহ, যারা হচ্ছে পাবলিক বাস ইউজ করে। এখানে পাবলিক বাসের সুবিধাটা খুব বেশি নাই, খুবই সীমিত কিছু বাস স্টপ রয়েছে। সেখান থেকে হচ্ছে আমাদের এখানে কেএফএফএম আসে। সো ট্রান্সপোর্টেশনটার জন্যই আর কি বাসার খুবই কস্টলি হয়ে যায়। বাস স্ট্যান্ডের আশপাশে বাসাগুলো খুবই কস্টলি, কারণ বাস স্ট্যান্ড থেকে যত দূরে যাওয়া হয় বাসার ভাড়া তত কমতে থাকে। আহ, এই ট্রান্সপোর্টেশনটা খুবই এখানে অ্যাকচুয়ালি কি ঝামেলাদায়ক আর কি। আম, আর যদি আমরা বাসে যাতায়াত করি 350 রিয়াল তো লাগবে। আর এখানে গাড়ি যদি কিনতে চাই কেউ, গাড়ির প্রাইস মোটামুটি 12,000 রিয়াল থেকে শুরু। সেকেন্ড হ্যান্ড যে গাড়িগুলো পাওয়া যায় 12,000 রিয়াল থেকে শুরু হয়। অ্যান্ড বছরে তো 1500 রিয়াল আছে, ইন্স্যুরেন্স ফি দেওয়া লাগে, এবং তেল খরচ তো আছেই। তো ওভারঅল দেখতে গেলে 4,000 রিয়াল মোটামুটি কস্ট অফ লিভিং লাগেই, মোটামুটি লাগেই। এবং আরেকটা এখানে বিষয় হচ্ছে যে আমরা তো 2 মাস ফুল বেতনটা পাচ্ছি না আর কি, টিএশিপ এর যে বেতনটা পাই না। সেক্ষেত্রে অনেকেই আর কি চেষ্টা করে যে রানিং মান্থ গুলোতে কিছুটা টাকা সেভ করার জন্য। তো এইভাবে আর কি যারা ম্যারিড তারা আছেন এখানে, আর ব্যাচেলর তারা তো সেভিং করতেই আছে। ব্যাচেলরদের আরেকটা সুবিধা হচ্ছে আমাদের ডর্মে ওয়াশিং মেশিন আছে, ডিজিটাল ওয়াশিং মেশিন, এবং ইউটিলিটি কস্ট কিছুই দেয়া লাগে না, যেটা হচ্ছে ভাই বললেন যে হাউজিং এ সবকিছুই ফ্রি, ওয়াইফাই, তারপর হচ্ছে বাদ বাকি সবকিছুই ফ্রি। একটা হচ্ছে বৈষম্য আমি ফিল করেছি এসে, সেটা হচ্ছে ভাইদের ডর্ম, ভাই বোধহয় এখন ফ্যামিলি নিয়ে থাকেন তাই না, না না, নাকি এখন ডর্মে আনি আছেন? আনবো এখন ইনশাল্লাহ। আনেন হ্যাঁ, নাই, ডর্মে আচ্ছা। আছে, হ্যাঁ। আচ্ছা, ভাইদের সাথে আমাদের একটা মানে প্রথম সপ্তাহে যখন আমরা জানতে পারি যে ভাইদের ডর্মে পানি দেওয়া হয়, এখানে পানি অনেক কস্টলি, সোনার কি বলে, তেলের দাম কম কিন্তু পানির দাম বেশি। তো আমরা বেশ বিরক্ত হয়েছিলাম যে মেয়েদের ডর্মে কেন পানি নাই, ছেলেদের ডর্মে পানি, খাওয়ার পানির যে সাপ্লাইটা, তো এইটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কিনে নিতে হয়, ছেলেদের ক্ষেত্রে তারা ফ্রিতে পায় খাওয়ার পানি। আর বাদ বাকি ইউটিলিটি যত কিছু ইউজ করা যাবে সেগুলা হচ্ছে কম বেশি সব দিকেই সমান। শুধু ছেলেদের ডর্মে হয়তো এই যে মাইক্রোওয়েভ বা আরো কিছু জিনিসপত্র একটু কম বেশি, ফ্রিজ এইসব থাকে না, যেটা মেয়েদের ডর্মে আবার থাকে। হ্যাঁ, আমাদের আচ্ছা, ক্ষেত্রে এই মাইক্রোওয়েভ ফ্রিজ এগুলো কিনে নিতে হয়। এগুলোর প্রয়োজন একটাই কারণে, যদি এখানে খাবারের যে বিষয়টা, আই থিঙ্ক একটু পরে হয়তো কিছু ছবি দেখবো, সেই সময় বললে বেটার হবে। খাবারগুলো লোভনীয় মনে হবে কিন্তু 2 সপ্তাহ যাওয়ার পর মনে হবে হাই খোদা, বাংলাদেশের খাবার কই। আহ, এখানে খাবারগুলো খুবই দেখতে খুবই সুন্দর। আহ, তারা খুবই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বজায় রাখার চেষ্টা করে, কিন্তু বাংলাদেশি যে স্পাইসেস, বিশেষ করে রসুন, রসুন তারা ইউজ করে না, একদমই ইউজ করে না। সো সেজন্য আমরা মোটামুটি ডরমে তো খাই, মানে ক্যান্টিনে খাই, পাশাপাশি হচ্ছে মাঝে মাঝে আমরা বাঙালি রেস্টুরেন্ট থেকে কিছু অর্ডার দিই। সেজন্যই আর কি ফ্রিজ আর ওভেন ওভেনের আর কি ব্যবস্থা করা। আর এখানে আমাদের এই কয়েক মাসের কিছু ছবি আর কি দেওয়া আছে। আহ, এখানে মসজিদটা আমরা হচ্ছে দাহরান মস্ক নাকি? না, এটা হচ্ছে আমাদের দাহারান মস্ক যতদিন বন্ধ ছিল আর কি, আমরা আসার পরে আমাদের এখানে অনেক বড় একটা মস্ক আছে দাহারান মস্ক। এই মস্কটা যখন বন্ধ ছিল ততদিন আমাদেরকে বাহিরে আর কি নামাজ পড়তে নিয়ে যেত আর কি, শুক্রবারে। সেই আর কি মস্কের একটা ছবি। প্রথম মোটামুটি আমরা 1.5 মাস বাহিরে আর কি নামাজ পড়ছি প্রতি সপ্তাহে। তো বাইরে প্রতি এক এক সময় এক এক জায়গায় যেতাম মসজিদে, সেই ছবি আর কি তুলতাম, এই কিছু ছবি। আর এই ছবিটা হচ্ছে আমার আমার ঠিক সামনে আর কি, আমার রুমের সামনের ভিউটা আর কি। আচ্ছা, এখানে আমাদের কিছু ছবি এইটা হচ্ছে যে বিচের যে ছবিটা, সেটা হচ্ছে আমাদের কেফিউপিএম এ একটা বিচ রয়েছে। তো সেইখানে যে তোলা ছিল।
আর সবার ডানে একটা ছবি আছে, সেটা হচ্ছে আমাদের এখানে 5 কিলোমিটার দৌড়ানো হয় দুই সিজনে। স্বাস্থ্য ভালো রাখার জন্য। আহ, তো এই গরমের মধ্যে 5 কিলো হাঁটাহাঁটি করানো এটা। আর এখানে একটা ছবি আছে, দেখা যাচ্ছে যে খুবই মূল্যবান। সৌদি আরবে খুবই কম বৃষ্টি হয়, খুবই কম বৃষ্টি হয়। যে একদিন হয়েছে সেদিন তো খুবই ভালো লাগছে, সেই মুহূর্তগুলো ছবি তুলে রাখা। হ্যাঁ, মাঝে এইটা আরে হচ্ছে একটু লাইন যোগ করি, কারণ আমি অনেক প্রাউডলি বলতে চাই এই দুইটা বৃষ্টির ছবি হচ্ছে আমাদের মেয়েদের ড্রয়িং থেকে তোলা। আর এই যেটা রাতেরটা, এইটা হচ্ছে একটা সুপার শপ ছোটখাটো, যেটা আমাদের ডর্মের এরিয়ার মধ্যেই। তো এইটা আমরা পুরো সামারে কোনো বৃষ্টি দেখিনি। আমার প্রফেসরকে আমি জিজ্ঞেস করেছি যে আপনারা বৃষ্টি ছাড়া কিভাবে আছেন। তো আমার প্রফেসর খুব মানে প্রথম দিন যেদিন দেখা করতে যাই আমি আসার পর, প্রফেসর বললেন যে আমি তো বাংলাদেশ যাই বৃষ্টি দেখতে, এখানে আমি আর বৃষ্টি আশা করে কি করব। তো উইন্টার যখন শুরু হলো বেশ কাঁপাকাঁপি অবস্থা, যে আল্লাহ আরেক রাজশাহী শুরু হলো উইন্টারেও। তারপর বৃষ্টি দেখে আমরা এত খুশি, ওই ঠান্ডাতেও বৃষ্টিতে ভিজেছি। তারপর মানে খুব এক্সপেকটেশন ছিল। পরে আবার এখন শীত শেষ হয়নি, বাট তারপর বেশ দুইবার বৃষ্টি পেয়েছি আর কি। ভাই, আপনাদের এই ঘুরতে যাওয়ার বিষয়টা নিয়ে একটু যদি বলেন। ও আচ্ছা, এটা হচ্ছে আল আসা একটা প্লেস আর কি। সেখানে আমাদেরকে প্রতি যারা নতুন ব্যাচ আসে তাদেরকে ঘুরতে নিয়ে যায়। এটা একটু সৌদি আরবের মোটামুটি ভালো একটা ঘোরার মতো একটা জায়গা। এখানে আহ অনেক আদিম সৌদিবাসীরা এই গুহাতে বসবাস করতেন। এই আর কি এখানে উম, সৌদির আচ্ছা। যে কালচার সেটা বোঝার জন্য, যে মরুভূমির যে কালচার সেটা এখানে যায় উপভোগ করা যায়। আর তাই বলে যে কেবল মরুভূমি আছে তা নয়। আর সেটা সত্য প্রমাণ করার জন্য যেখানে গাছপালাও আছে, আমি একটা ফুলের ছবি দিয়েছি। এটা হচ্ছে গত 2 দিন 3 দিন আগে তোলা। এটা হচ্ছে রমজান শুরু হওয়ার পরের ছবি, প্রথম রমজানের। আর বাম পাশে নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি পাসপোর্ট, সেটা হচ্ছে আমাদের গত অক্টোবর নভেম্বর মাসে আসলে একটা ইভেন্ট হয়েছিল হুম। 4 দিন 3 দিন ব্যাপী। সেটা হচ্ছে কেএফ ইউপিএম ওয়ার্ল্ড, যেটা বললাম যে বিভিন্ন দেশ থেকে অনেক স্টুডেন্টস এসেছিল, আসে পড়াশোনার জন্য। তো এটা ভার্সিটির পক্ষ থেকে একটা ইনিশিয়েটিভ যে সেই সকল দেশের স্টুডেন্টগুলো এক একটা বুথ দিবে এবং তাদের কালচারকে তুলে ধরবে। তো এই পাসপোর্টটাতে আমরা সেই সকল বুথে গিয়ে গিয়ে হচ্ছে সিল নিয়েছিলাম, এটা প্রুফ করতে যে আমরা এতগুলা দেশ ঘুরেছি। আর এরপর যেটা আছে সেটা হচ্ছে একদম বাম থেকে যদি শুরু করি, বামে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে একদম টপ মোস্ট লাইক হাইয়েস্ট পজিশন থেকে তোলা একটা ছবি, যে রাতের ভিউ। এইটা এখানে যাদের আসার রিজিকে থাকবে ইনশাল্লাহ তারা দেখতে পাবেন। মন খারাপ থাকলে ওখানে গিয়ে বসে থাকতে ভালো লাগবে, মন ভালো থাকলেও বসে থাকতে ভালো লাগবে। আর আরেকটা যেটা সেটা হচ্ছে চাঁদের ছবি, যেটা সেটা আমার খুবই প্রিয়। এটা হচ্ছে মেয়েদের ডর্মের অপোজিটের রাস্তা আর কি। ভাইদের হচ্ছে মল যেটা বলে, যদি এখানে মেয়েরাও আসে যায়, এরকম একটা বিষয়। আর ড্রিম বিগ অ্যান্ড অ্যাকমপ্লিশ যেটা, সেটা হচ্ছে এখানকার সোভেনির, ওয়ান অফ দ্য সোভেনির বলা যায় কিং ফাহাদের। আর সেই সাথে বিচের যে বিষয়টা, যে হ্যাঁ, এই এই বিচে আমরা আসার প্রথম সপ্তাহে ক্লাস শুরু হওয়ার আগে গিয়েছিলাম আমরা, বেশ মেয়েরা যে কয়জন এসেছিলাম, এবং বেশ সাহস নিয়ে গিয়েছিলাম, কারণ আমরা ভেবেছিলাম হয়তো অ্যালাউড হবো না, কারণ আমাদের এখনো ডকুমেন্টেশন রেডি হয়নি। বাট গিয়ে আমরা পুরা অনেক ডিপ্রেস ছিলাম এসে, যে এই নাই ওই নাই, তারপর অনেক কিছু ম্যানেজ করতে হচ্ছে এসে। তো গিয়ে মনটা অনেক খুশি হয়ে গিয়েছিল। কেএফইউপিএম বিচটা মূলত একটা প্লাস পয়েন্ট আমাদের এন্টারটেইনমেন্টের জন্য, যেটা হচ্ছে যাতায়াত ভাড়াটা নিজের, উবার খরচটা, বা অনেক সময় ইউনিভার্সিটি তাদের গাড়িতে করেও নিয়ে যায়, ডর্ম ম্যানেজমেন্ট এগুলো করে, বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ক্লাব আছে তারা এগুলো অ্যারেঞ্জ করে, বিভিন্ন শপিং ট্রিপ, বিভিন্ন এন্টারটেইনিং ট্রিপ বা টুরিস্ট স্পটে নিয়ে যাওয়া। আবার তাই বলে যে নিজেরা ঘুরতে পারবো না তা না। কিং ফাহাদ বা কেএসএ তে থাকার যে সব থেকে একটা বড় সুবিধা আমরা মনে করি, যারা আমরা ট্রাভেলিং পছন্দ করি তাদের জন্য, সেটা হচ্ছে জিসিসি তে যতগুলো কান্ট্রি আছে, গালফের আন্ডারে যতগুলো কান্ট্রি, সেগুলোতে আমরা নির্দ্বিধায় যেতে পারবো। আমরা হচ্ছে অন অ্যারাইভাল ভিসা পাবো। আমি লাস্ট উইন্টার ভ্যাকেশনে বাহরাইন গিয়েছিলাম। ডানের যে 4টা ছবি, সেটা হচ্ছে বাহরাইনের বিচ, এবং একই সাথে হচ্ছে একটা মল আছে যেটা ওদের ঐতিহ্যকে তুলে ধরে বাহরাইনের। সেইটা হচ্ছে
ফুটিয়ে তোলা হয়েছে। তো এইখানে যেটা বিষয় যে এখানে আসা মানে জীবন একদম মরুভূমির মধ্যে বদ্ধ হয়ে গেল তা নয়। এখানে আমাদের আনন্দ বিনোদনের জায়গা আছে, খেলার মাঠ আছে, পড়াশোনার জায়গা আছে। ইনফ্যাক্ট আমি বলতে বাধ্য হচ্ছি যে এখানে অল ইন অল সব প্যাকেজ, যেটা হয়তো আমরা আমাদের লাইফ টাইমে কল্পনাও করতে পারি নাই অনেকে, বা অনেকের ড্রিম লাইফ বলা যায়, যেটা এখানে এসে পেয়েছি আলহামদুলিল্লাহ। আর আমি তো সব থেকে বড় খুশি, কারণ এখানে এসে আমি রিয়েল বই দেখতে পেয়েছি, যেগুলো মনে হতো যে আচ্ছা এই বই কেনার সামর্থ্য কবে হবে বা কবে ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবো, সেটা এখানে এসে দেখা গেছে। আর আমি অনেক ঘুরতে পছন্দ করি, যার জন্য আমার কাছে মনে হয়েছে যে না, আমার এই জায়গাটা আসলে আমার সাথে যাই, কাঠখোট্টা কোনো জায়গা না আর কি। এরই মাধ্যমে আমাদের প্রেজেন্টেশন শেষ হলো। আহ, সবাইকে অনেক শুভকামনা যারা আগ্রহী এখানে অ্যাপ্লাই করতে, এবং অলরেডি আমার জানার মতো অনেকেই অ্যাপ্লাই করেছে এবং ইন্টারভিউ ফেস করেছে, এমনও মানুষ আছেন। সেই ক্ষেত্রে তাদের জন্য শুভকামনা রাখলো। যদি আপনাদের নাও হয়, আশা করি এর থেকে ভালো কোথাও বা কোথাও একটা আল্লাহ রিজিকে রাখবেন ইনশাআল্লাহ। ভাই, আপনি কিছু বলে শেষ করবেন? আহ অনেক ধন্যবাদ শাম্মী এবং মাসুদকে অনেক সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য সৌদি আরবের যাবতীয় বিষয় নিয়ে। এরপরেও আসলে আমাদের অনেক প্রশ্ন থেকে থাকে। তো আমাদের এই মুহূর্তে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। তার আগে বলে নেই, আমাদের একজন স্পিকার মানে মাসুদ খুব সম্ভবত নামাজের জন্য চলে যেতে পারে। যেহেতু নামাজের সময় হয়ে গেছে, মাসুদ কি তুমি কি আহ, হ্যাঁ, হ্যাঁ, আমি আর 3-4 মিনিটের মধ্যে আমি র্যাপ আপ করতে যাচ্ছি। যদি হ্যাঁ, একটা কোশ্চেন হয়তো কেউ যদি করতে চায়, আমি হ্যাঁ, ধরলাম আর কি। এখানে একটা প্রশ্ন আসছে, তারপরে যদি সামনে যদি থাকে তো লাইনে থাকতে পারো, আমরা কিছুক্ষণই করে হয়তো বন্ধ করে দিব, মানে শেষ করে দিব। তো একটা প্রশ্ন আসছে। আসসালামু আলাইকুম। আহ, আচ্ছা, মানে আমাদের চ্যাটে একটা প্রশ্ন আসছে। আমি আহ, ভাইদের প্রশ্নগুলো, মানে যারা সরাসরি প্রশ্ন করতে যাচ্ছেন তাদের প্রশ্নগুলোতে একটু পরে আসি। যে আসসালামু আলাইকুম, আই এম ফ্রম মেকানিক্যাল 19, আই অ্যাপ্লাইড ফর দ্য ডিরেক্ট পিএইচডি প্রোগ্রাম ইন দ্য ডিপার্টমেন্ট অফ ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং. After that, I got an email that I was shortlisted for further processing, and they are scheduling an interview with the potential advisors. Could you please give me some suggestions for my upcoming interview based on your experience? আম, এখানে ইন্টারভিউতে সাধারণত কোশ্চেন করবেই হচ্ছে ইয়া থেকে, আপনার হচ্ছে থিসিস থেকে। লাস্ট টাইম কি থিসিস ছিল, তারা মোরলি জানার চেষ্টা করে যে কোনো পাবলিকেশন ছিল কিনা। যদি পাবলিকেশন থাকে, সেটা নিয়ে সব রিলেটেড কোশ্চেন। কি সে পাবলিকেশন যদি করে থাকে, পাবলিকেশনে আমার কন্ট্রিবিউশনটা কি ছিল। দে ওয়ান্ট টু নো যে আমি কি 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 কন্ট্রিবিউট করছি। এটা তারা খুব বেশি ভ্যালু দেয়। ইটস ইটস নট অ্যাবাউট যে আমি, তারা যে কোশ্চেন করতেছে তারা সেটা কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে পারতেছে কিনা। তারা মানে জানে যে আমরা হয়তো অনেক কিছু কাজে ব্যস্ত থাকতেছি, আমরা হয়তো অনেক অনেক দিন ধরে পড়াশোনার মধ্যে নাই। সেক্ষেত্রে হুট করে যদি আমরা কিছু টেকনিক্যাল কোশ্চেন করে থাকি, সেক্ষেত্রে আমরা পারবো না। বাট দে ওয়ান্ট টু নো যে আমরা ক্যাপাবল কিনা। তারা যদি আমাকে এখানে পিএইচডির জন্য নিয়ে থাকে, আমি পিএইচডি তে আমি রিসার্চ করতে পারবো কিনা, তারা সেটা বের করার ট্রাই করে। সো আমি মানে যে থিসিসটা করছি, সেই থিসিসটাতে আমার কন্ট্রিবিউশন কি ছিল, তারা সেটাই জানার চেষ্টা করে। সো এটা যদি আমি বুঝাতে পারি যে হ্যাঁ, আমি থিসিসে আমার কন্ট্রিবিউশনটা খুবই ভালো একটা ছিল, এবং আমি যেটা নিয়ে থিসিস করছি, আই অ্যাকচুয়ালি নো দ্যাট হাউ হাউ টু কন্ডাক্ট দ্যাট থিসিস, দেন এইরকম টাইপের কোশ্চেন নেই। এছাড়া বেশি তেমন কোনো কোশ্চেন করে না তারা। থিসিস রিলেটেড হয়তো যদি কোনো টেকনিক্যাল কোশ্চেন থাকলে সেটাই করবে, এর বাইরে কিছু করবে না। এখানে একটা অ্যাডিশনাল কথা আছে, সেটা হচ্ছে অনেক প্রফেসর এক্সপেক্ট করেন যে আপনি একটা প্রেজেন্টেশন রেডি করবেন, সেখানে আপনার এডুকেশন এবং এক্সপেরিয়েন্সের সাথে সাথে বর্তমান প্ল্যানিং কি, এবং যেটা ওই যে এসওপিতে আমরা কিছুটা লিখি যে রিসার্চ ইন্টারেস্ট এবং সেটা কিভাবে অ্যালাইন করে, সেগুলো তুলে ধরা। তো যদি কারো মেইল এরকম থাকে যে প্রফেসর রিকোয়ারমেন্ট দিয়েছেন পিপিটি তৈরি করা, বা আমার সাজেশন থাকবে এটা রেডি করে নিয়ে যাওয়া, রেডি করে রাখা, এবং যদি উনি সুযোগ দেয় বা আপনি সুযোগ চান, সেই ক্ষেত্রে ওটা প্রেজেন্ট করা। আমি পার্সোনালি প্রেজেন্ট করেছিলাম, একটা 15 মিনিটের প্রেজেন্টেশন হয়েছিল এবং কিউএনএ সহ, এবং পরে ডিসকাশন শেষে উনি আমাকে
ওইখানেই আর কি বলেছিলেন যে আমি তোমাকে রেকমেন্ড করব, কারণ ওনার আমাকে অনেক, আমার প্রোফাইলকে অনেক পছন্দ হয়েছে আসলে। আচ্ছা, এছাড়া হচ্ছে মাসুদের কন্ট্যাক্ট অ্যাড্রেস চ্যাটে দিয়ে দিয়েছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এবং মাসুদের সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা পরবর্তীতে স্বামীর কন্ট্যাক্ট অ্যাড্রেসও, যদি তার কোনো সমস্যা না থাকে, আমরা নিব ইনশাল্লাহ। তো আচ্ছা, ঠিক মাসুদ, আছে ভাইয়া, হ্যাঁ, আসি আর তোমাকে কি অনেক সবার কাছে। ধন্যবাদ আসলে এই রমজান মাসও আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আরেকটু কন্টিনিউ করে হয়তো আমরা শেষ করে দিব। ঠিক আছে, আর থ্যাংক ইউ ভাইয়া, পরবর্তীতে সবাইকে ইনশাল্লাহ কথা ধন্যবাদ। হবে। ঠিক আছে। আমার ওকে। জন্য দোয়া রাখবেন। হ্যাঁ। সবাইকে শুভকামনা। থ্যাংক আচ্ছা। ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। আসসালামু আলাইকুম আপু। আহ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। আপু, আমার একটা কোশ্চেন ছিল হুম। ভিসা প্রসেসিং এর। জি বলেন। আহ, জি, আমি হচ্ছে ট্রিপলি 19 থেকে এইবার আমি KFUPM এ অ্যাপ্লাই করছিলাম ডিরেক্ট পিএইচডি তে, এবং শর্ট লিস্টেড হওয়ার পরে আমার ইন্টারভিউ হয়ে গেছে এই 19 তারিখে। ইন্টারভিউ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে, আমি KFUPM এ অ্যাপ্লাইয়ের আগে সৌদি মিনিস্ট্রি মানে স্কলারশিপে অ্যাপ্লাই করছিলাম। তো ওখান থেকে আমার কাশিম ইউনিভার্সিটিতে আসছিল আর কি। তো ওখানে আমি সব প্রসেসিং করে ভিসাও পেয়ে গেছি, বাট এখনো পর্যন্ত সৌদিতে আসিনি। তো এই ক্ষেত্রে কি আমি ওই ভিসাটা দিয়েই কি আসতে পারবো যদি KFUPM এ ফাইনালি হয়ে যায়? আচ্ছা, আচ্ছা, এটা খুবই ভালো লাগলো শুনে যে আপনি কাসিমে সিলেক্টেড হয়েছেন। আচ্ছা, এখানে বলে রাখি, আমরা লিডিং ইউনিভার্সিটিতে কাসিমের নাম উল্লেখ করিনি, কারণ হচ্ছে কাসিম শুধুমাত্র বেসিক স্যালারি দেয়, যেটা অনেকেরই আসলে হয় না, স্বাভাবিক বিষয়। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই ভালো। আর আপনার যেটা কনসার্ন, না আপনি পারবেন না, কারণ ই ভিসা যেটা কাসিম জেনারেট করেছে সেটা শুধু কাসিমের জন্য। কারণ যেটা আমরা মজা করেছি ফেসবুকে, জানি যে কফিল বলে যেটা, তা আমাদের ক্ষেত্রে কফিল হচ্ছে কিং ফাহাদ, আপনার ক্ষেত্রে কফিল হচ্ছে কাসিম। এখন আপনি যখন কফিল, ধরেন আপনি সিলেক্ট হয়ে গেলেন কিং ফাহাদের ক্ষেত্রে, আপনি যার আন্ডারে আসছেন কিং ফাহাদের আন্ডারে, সে আপনাকে যে ই ভিসা দিবে ওইটার আন্ডারে আপনাকে আসতে হবে। আপনার জন্য যে ই ভিসাটা জেনারেট হয়েছে আপনি সেটা দিয়ে আসতে পারবেন না। তবে যে এখানে একটা কনসার্ন থেকে যায়, আপনার জন্য আপনার নামে আপনার পাসপোর্টের আন্ডারে একটা ই ভিসা অলরেডি জেনারেটেড, সেই ক্ষেত্রে আপনার জন্য আবার যদি ই ভিসা জেনারেট হয় এবং সেটা নিয়ে আপনি যখন তাসির ফেস করবেন, আমি জানি না কাসিমের জন্য আপনি তাসির ফেস করেছেন কিনা, করার কথা, সেটা যদি একটু কনফার্ম করেন। আহ, তাসির ফেস করেন বলতে আমি জাস্ট বায়োমেট্রিকটা দিতে গেছিলাম, এছাড়া আর কিছু করতে হয়নি। কোনো ডকুমেন্ট দেয়া লাগেনি? আহ, না, আমার কোনো ডকুমেন্টস কিছু দিতে হয়নি। আচ্ছা, সেই ক্ষেত্রেও বায়োমেট্রিক মানে তো বুঝতে পারছি যে পাসপোর্টের বেসিসে সবকিছু হয়ে থাকে। সেই ক্ষেত্রে ওখানে একটা ব্যারিয়ার আসতে পারে, আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারে, বাট এটা সমস্যা হওয়ার কথা না। কারণ আশিক ভাই, আপনিও তো ভালো বলতে পারবেন হয়তো যে ইউএসএ তে যদি দুইটা ডিফারেন্ট স্টেট, বা ইউএসএ ইউরোপ হয় না, যাই হোক, এই ক্ষেত্রে আপনার কি মতামত হতে পারে? আমার কাছে তো মনে হয় না যে এটা কোনো একটা সমস্যা, বাট সেম ওইটা, মানে কাসিমের ভিসা দিয়ে এখানে আসা এটা সম্ভব না। না, আমাদের এখানে যেটা হয়, যদি ইউএস এর ভিসা একটা পেয়ে যায় কোনো একটা বিশ্ববিদ্যালয়, পরবর্তীতে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের আহ, মানে ওই ভিসা যখন দেওয়া হয়, ভিসাতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ থাকে যে ইউএস এর ভিসাটা তাকে এই বিশ্ববিদ্যালয়ের জন্য দেওয়া হয়েছে। কিন্তু যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয়েও কারো অ্যাডমিশন হয়, ফান্ডিং হয়, সে যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যেতে চায়, আমাদের একটা সেভিস রেকর্ড থাকে, মানে যেটা স্টুডেন্টদের একটা রেকর্ড থাকে। ওইটা আগের বিশ্ববিদ্যালয় থেকে পরের বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন করে, যেটা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় করে, তো তার ওই এক্সিস্টিং ভিসাতে সে আসতে পারে নতুন বিশ্ববিদ্যালয় থেকে I-20 নিলে। তো এটা আসলে দেশভেদে আলাদা হতে পারে। এটা আসলে বলা মুশকিল যে এটার নিয়ম কানুনের তোমাদের ওখানে হয় কিনা। আচ্ছা, হ্যাঁ, এইটা অ্যাকুরেটলি আমার জন্য বলা মুশকিল, কারণ ওনার পাসপোর্টের এগেনস্টে যখন আবার ই ভিসা জেনারেট করতে যাবে, তখন কিন্তু সিস্টেমে ওইটা শো করবে। সেই ক্ষেত্রে ওদের পদক্ষেপ কি হবে আসলে আমি এটা শিওরিটি দিতে পারছি না। ওকে আপু, থ্যাংক ইউ। ওয়েলকাম। তবে আপনি আপনি যেটা করতে পারেন, আপনার যদি মানে আপনার মানে কিং পাহাড়ে আপনি আবেদন করছেন তাই বললেন, তাই না? জি, আবেদন করার পর শর্ট লিস্টেড হয়ে আর কি ইন্টারভিউ দিছি। আচ্ছা। তো আপনাদের স্কলারশিপ বলেন বা ফান্ডিং বলেন, সেটা কি আগে কনফার্ম করে নাকি পরে? না, এটা ইন্টারভিউ এর পরে।
আচ্ছা, তাহলে ওটা কনফার্ম করার পরে আপনি হয়তো বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কলেজ বা স্কুল কিছু একটা থাকার কথা, যেটাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের হ্যান্ডেল করে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন, তারা হয়তো আপনাকে কোনো সমাধান দিতে পারে। আসলে ওরা ওকে ভাই ভাই। রেজাল্ট দেওয়ার পর পরেই কিন্তু আবার বলে যে এত টাইমের মধ্যে তারা ই ভিসা ডকুমেন্ট নাম্বারটা পাঠাবে। সেই আচ্ছা, ক্ষেত্রে ওদের সাইড থেকে ওরা সমস্যা ফেস করলে ওরা আই গেস মেইল করবে হ্যাঁ, যোগাযোগ ক্যান্ডিডেট। করবে। তবে তবে এটা ঠিক যে আপনার একটা বিশ্ববিদ্যালয়ের ভিসা আছে বলে যে অন্য বিশ্ববিদ্যালয়ের হবে না বা অন্য জায়গায় আপনি যেতে পারবেন না, এটা হওয়ার কথা না, এটা কোথাওই হওয়ার কথা না। ঠিক আছে, মানে এটা কোথাওই না। আমি এ পর্যন্ত যে জায়গায় গেছি কোথাওই নাই আর কি। আচ্ছা, ওকে আমাদের থ্যাংক ইউ। উপস্থিত দর্শকদের ভিতরে যদি অন্য কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেজ করতে পারেন, তারপরে আপনারা প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, শামে আপু, আমার একটা কোশ্চেন ছিল। আহ, আহ, আপনার সৌদিতে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আফটার পিএইচডি এর পরে তারা হচ্ছে কোন দিকে মুভ করে? আফটার পিএইচডির পরে এটা ডিপেন্ড করছে যে আপনি পোস্ট ডকে জয়েন করতে চান নাকি হচ্ছে রিসার্চ ইনস্টিটিউট বা ফ্যাকাল্টি হিসেবে জয়েন করতে চান। সেই ক্ষেত্রে এখানে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেগুলোতে জয়েন করার স্কোপ আছে। সেই সাথে ইউএসএ তে অনেক ভালো স্কোপ আছে, যেটা ওরা কিং ফাহাদ থেকে স্টুডেন্ট শুনলে বা শুধু ইউএসএ না, ইউরোপ, চায়না, এগুলোতে অনেক ভালো স্কোপ আছে, আপনি ফ্যাকাল্টি বা রিসার্চ ইনস্টিটিউটে জয়েন করতে পারবেন। এখন কার ডিরেকশন কোথায় হবে সেটা ডিপেন্ড করছে তার প্রোফাইল, তার রিসার্চ এরিয়া এবং ইন্টারেস্ট শেষ পর্যন্ত কোথায় গিয়ে আসলে থামে সেটার উপরে। কোন সরি। আচ্ছা, এই প্রশ্ন এই প্রশ্নটার আদলে যদি আমি একটাই করি যে এমন কি বাংলাদেশি কেউ আছে যারা ইতোমধ্যেই পিএইচডি শেষ করছে এবং তারা কোন জায়গায় আছে, এই জিনিসটা কি আছে কিনা? আচ্ছা, আমার জানা মতে ভাই বুয়েট থেকে মাস্টার্স করে গিয়েছেন দুইজন, যারা বাংলাদেশে গিয়ে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করেছেন, অন্য কোথাও শিফট করেন নাই। আর পিএইচডি কমপ্লিট করে এখন পর্যন্ত গেছে আমি এমন শুনি, যেহেতু আহ, বাংলাদেশে অনেকেই আছেন এখানে, 15 জন তো রুয়েট থেকে যেটা বললাম, বেশ 100+ হবে স্টুডেন্ট বাংলাদেশ থেকে। আহ, কিন্তু তার মধ্যে আমার কাছে এই রেকর্ডটা নাই কোথায় গেছে, বাট বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দুইজন ছিলেন আমাদের সিনিয়র, মাস্টার্স করে তারা বাংলাদেশে গিয়ে ইউনিভার্সিটিতে জয়েন করেছেন। আচ্ছা, এখানে একটা কথা আছে, আমার যিনি ফ্যাকাল্টি তিনি এখানকার মাস্টার্সের স্টুডেন্ট ছিলেন, উনি আবার কানাডা থেকে পিএইচডি করে এখানে এসে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করেছেন। একই সাথে আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে গ্র্যাড কোঅর্ডিনেটর, তিনিও এখানকার মাস্টার্স স্টুডেন্ট, কিন্তু উনিও পিএইচডি করেছেন কানাডা থেকে। এবং এই দুইজনই হচ্ছে বুয়েটের স্টুডেন্ট ছিলেন, বুয়েটের প্রাক্তন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আরেকজন প্রফেসর আছেন আমাদের ডিপার্টমেন্টে, যিনি সাস্ট থেকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, উনি এখান থেকে মাস্টার্স করে এবং পিএইচডি, পিএইচডি আমার এক্স্যাক্টলি মনে নেই কোথা থেকে করে এসেছেন, বাট উনি এখানে আছেন, জয়েন করেছেন। এমন আছে প্রফেসর যারা বায়োইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে একজন আছেন, উনি এমআইটি থেকে পড়াশোনা শেষ করে এসে এখানে জয়েন করেছেন। কিন্তু এখান থেকে পড়াশোনা করে, যে বললাম যে আমি শুরুতেই বলেছি যে এখানেই যদি জয়েন করতে চান সেই ক্ষেত্রে আরো একটু এক্সপেরিয়েন্স গ্যাদার করে আসতে হবে। আর এর বাইরে আমার নলেজে আর কি আমার নেই, সরি আমি এতে ছোট। আচ্ছা, আর একটা ভাই প্রশ্ন ইন্ডাস্ট্রিতে করছে। মুভ করার রেট কিরকম? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এটা একটা এই প্রশ্ন করছে। প্রশ্নটা যৌক্তিক, কারণ আমরা সবাই জানি যে সৌদিতে আরামকো আছে এবং সেখানে স্কোপ কেমন। আচ্ছা, এখানে আরামকো আর কিং ফাহাদ একই সূত্রে গাঁথা। এখানে যেটা বিষয় যে ওরা আহ, এখান থেকে গ্র্যাজুয়েট করা, স্পেশালি পিএইচডি বা মাস্টার্স, সেটা ওরা নিতে চায় না। যেটা বললাম যে আপনাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করে আসতে হবে। আর আরামকোর ক্ষেত্রে যেটা বিষয়, আপনি আরামকোতে পাবেন না জব বলতে গেলে, কারণ হচ্ছে এখানের প্রোডাক্ট ওরা নেয় যেটা ওদের গ্র্যাজুয়েট। ফর এক্সাম্পল, আমি রুয়েট থেকে ব্যাচেলর করে আমি রুয়েটে জয়েন করতে পারছি, যারা আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড আছে, কিন্তু এর বাইরে অন্য ইউনিভার্সিটির সম্ভাবনাটা একটু কমে যায়, যেটা এতদিন ধরে যে ট্রেডিশনটা আমরা আমাদের দেশের ভার্সিটিতে দেখেছি। এখানে যেটা বিষয়, এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করে যারা ব্যাচেলরের, তা সেই বাচ্চাগুলোকে তারা হচ্ছে তাদের রিসার্চ বা প্রোডাকশন ইউনিট বলি, বিভিন্ন সেকশনে তারা নিয়োগ দেয়। এবং
তারা এতটাই দক্ষ এবং ভালো এবং নলেজেবল যে একজন পিএইচডি হোল্ডারকে সচরাচর তাদের লাগে না। যদি লাগেও সেই ক্ষেত্রে এক দুইজন তিনজন দিয়ে হয়ে যায়, কারণ সেম নলেজ ব্যাচেলর মাস্টার্স পিএইচডি এক্সটেনশন হয়, বাট আলটিমেটলি ওরা জানে যে এখানের আমরা যদি নিজেদেরকে প্রোডাক্ট হিসেবে গণ্য করি তাহলে এখান থেকে আসলে কেমন নলেজ নিয়ে বের হবে সেটা আরাম করে জানা আছে। সেক্ষেত্রে ওরা যদি একান্তই আপনার মনে হয় যে আপনি দিন শেষে আরামকো বা সাসকো বা আরো যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোতে আপনি জয়েন করবেন, সেই ক্ষেত্রে আপনার একটাই কথা যে অন্য কোথাও থেকে এক্সপিরিয়েন্স নিয়ে এসে দেন জয়েন করতে হবে। সরাসরি পিএইচডি করে আপনি জয়েন করতে পারবেন না, অ্যাটলিস্ট আরামকো বা কিং ফাহাদে। বাদ বাকি অন্য ইন্ডাস্ট্রি, স্পেশালি ইউনিভার্সিটি গুলা ওরা হচ্ছে হায়ার করে, ওটা কোনো সমস্যা না। আচ্ছা, আর একটা ভাই প্রশ্ন করছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর দেয়ার জব অপরচুনিটিজ আফটার কমপ্লিটিং অ্যান এমএসসি অর এ পিএইচডি? আমার মনে হয় প্রশ্নটার উত্তর অনেকাংশেই দেওয়া হয়ে গেছে বা পুরোপুরি দেওয়া হয়ে গেছে। আর এর সাথে আরো একটা প্রশ্ন আছে যে আর দে গিভিং আস টাইম টু লুক ফর এ জব, মানে খুব সম্ভবত জব সিকিং ভিসা বা এরকম জাতীয় কোনো কিছু দেওয়া হয় কিনা। আচ্ছা, এখানে একটা কথা বলি, মাস্টার্স আপাতত বন্ধই বলা যায়। আর পিএইচডি করার পর বা এখন যারা মাস্টার্স এখনো শেষ করেনি বা করেছে, অল ইন অল টাইমের যে বিষয়টা সেটা হচ্ছে ধরে নিলাম যে আমাদের টাইম লিমিট হচ্ছে 4 বছর পিএইচডির ক্ষেত্রে। 4 বছর শেষ হওয়ার আগে আপনি যদি এনশিওর করতে পারেন ইটস গুড ফর ইউ, দেন ইউ হ্যাভ টু রিটার্ন ব্যাক টু ইউর কান্ট্রি। এরপর আপনাকে আপনার ওয়ার্কিং ভিসা ইস্যু করাতে হবে, সেটা অ্যানাদার কেস, কারণ আপনি এখন স্টুডেন্ট ভিসায় আছেন বা আসবেন। যদি আপনি সেটা এনশিওর করতে না পারেন আপনি কোনোভাবেই টাইম পাবেন না। আপনার যেদিন গ্রাজুয়েশন ডে হবে তার 3 থেকে 5 দিন, বেশির চেয়ে বেশি 1 সপ্তাহের মধ্যে আপনাকে সৌদি লিভ করতে হবে, আপনার সকল জিনিস সমেত এবং সবকিছু র্যাপ আপ করে আপনাকে চলে যেতে হবে। এই টাইমটা ওরা দেয় না, এবং কোনো শিওরিটি নাই যে হচ্ছে মানে আপনি চাকরি পাবেন। এক কথায় আমরা এইখানে আসছি পড়াশোনা করতে। আমরা জানি যে পড়াশোনা করলে বেশ ভালো জায়গায় যেতে পারবো, হাই পেইড স্যালারি পাবো, এটা আমাদের ড্রিম বা আমাদের চিন্তা, খুবই ভালো চিন্তা। কিন্তু কখনো কোনো মানুষ বা কোনো ইউনিভার্সিটি এটা গ্যারান্টি দিতে পারে না যে আপনার খুব ভালো জব হবে বা অনেক ভালো কোথাও যেতে পারবেন, যেটা রুয়েট বুয়েট বা কেউই এই গ্যারান্টিটা কখনোই বলে দেয়নি কোথাও যে এটা হবে। সেটা আমার আপনার দায়িত্ব যে আমরা কত ভালোভাবে নিজেকে তৈরি করতে পারবো এবং জায়গাটা ছিনিয়ে নিতে পারবো। যেমন আমরা যদি রুয়েট থেকে পাশ করার আগেই অনেকে জব সিকিউর করে, সেটা কিভাবে হয়? আমার ক্ষেত্রে আমি রুয়েট থেকে পাশ করার আগেই প্রাণে জব কনফার্ম করেছিলাম। এবং আমরা সবাই জানি প্রাণ খুবই টক্সিক একটা জায়গা, এটা একটা ওপেন সিক্রেট। আমি সেখান থেকে 4 মাস 21 দিন পর বের হয়ে আমি অ্যাপ্লিকেশন নিয়ে বিজি ছিলাম। এর 3 মাস 4 মাসের মাথায় আমি আবার মাল্টি ন্যাশনাল একটাতে জয়েন করেছিলাম আলহামদুলিল্লাহ, এবং সেই জবটাও আমার ছেড়ে আসতে অনেক কষ্ট হয়েছে। এখন কথা হচ্ছে সবার লাকও যে একদম ফেভার করবে তাও না, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি কি চান। যেমন শুরুতে আমি বলেছিলাম যে আপনাকে কি মোটিভেট করে সেটা আপনাকে বুঝতে হবে। এখন অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমরা আসলে পিএইচডি করব, মাস্টার্স করব, অর্থাৎ হায়ার স্টাডি করব, নাকি চাকরি করব, নাকি গভর্নমেন্ট জব করব। গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিলে সেটা আলাদা কেস, বাট যদি মনে হয় যে না আমি একটু আগে নিজেকে ঝালিয়ে দেখতে চাই, তাহলে আমার যেটা স্ট্র্যাটেজি ছিল সেটা হচ্ছে আমি জব করেছি, এবং জব করে আমি বুঝতে পেরেছি যে না, আমার জন্য জব না, আমি পড়াশোনায় প্রেফার করি, আমার জন্য এটাই ঠিক। আমি এই জন্য লাইন চেঞ্জ করে চলে এসেছি। তো সেই ক্ষেত্রে এটা আলটিমেটলি একটাই কথা যে আপনাকে আপনার জায়গাটা এনশিওর করতে হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আহ, এই যে ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে রেজাল্টের ব্যাপারটা কেমন? মানে ব্যাচেলারের রেজাল্ট কতটা গুরুত্ব বহন করে, বা রেজাল্টের রেঞ্জটা কেমন থাকতে হয়? যে অনেকের প্রশ্ন থাকে যে যদি 3-এর কম হয় তাহলে তারা অনেক দ্বিধাদ্বন্দ্বে ভোগে বা অনেক ধরনের, মানে কি বলা যায়, যে সাহস পায় না কোথাও আবেদন করা। তো এই ব্যাপারটা কেমন সৌদি আরবে? আচ্ছা, এইখানে আসলে আমরা এই পর্যন্ত একটা কেসও দেখিনি যার 3-এর নিচে সিজিপিএ এবং সে অ্যাপ্লাই করেছে। কারণ এখানে এই বিষয়টা খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়, যেটা মাসুদ ভাই বলে গেলেন যে 3 ওরা অফিসিয়ালি লিখে রাখে, বাট ওরা এক্সপেক্ট করে 3.5 3.4 আপ। বাট আমাদের ফল 25-এ এরকম রেকর্ড ছিল যে 3.2 ছিল, বাট তার রিসার্চ প্রোফাইল ভালো ছিল।
তাকে নিয়েছে, কিন্তু এমনও ছিল যার রিসার্চ প্রোফাইল ভালো ছিল না, জব এক্সপিরিয়েন্স ছিল না, বাট সিজিপিএ হয়তো 3.2 বা 3, তাকেও নিয়েছে। এটা ম্যাটার করে যে ইন্টারভিউ আপনি কতটা কনভিন্স করতে পারছেন। কারণ ইন্টারভিউ সব সময় যে আপনার সেন্ট্রাল ইন্টারভিউ হবে বা ওদের পক্ষ থেকে একটা প্রফেসরকে দিয়ে ইন্টারভিউ নিবে তা না। অনেক সময় আপনাকে অ্যাপ্লিকেশনের যখন আপনার কনফার্মেশন আসবে যে আপনি শর্ট লিস্টেড এবং আপনাকে 5 জন প্রফেসর বা 3 জন প্রফেসর চুজ করতে বলবে প্রায়োরিটি লিস্টে, তাদের সাথেও আপনার ইন্টারভিউ থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনার ওই প্রফেসরকে কনভিন্স করতে পারতে হবে যে আহ, আমি এলিজিবল আপনার সাথে কাজ করার জন্য বা এই ডিপার্টমেন্টে কাজ করার জন্য। তবে আমার সাজেশন যে যদি মনে হয় যে না আমি অ্যাপ্লাই করবই 3 এর নিচে, তাহলে আমি বলবো ভাই অথবা বোন আপনার প্রোফাইল ভারী করা লাগবে। অর্থাৎ জিআরই খুব ম্যাটার করবে কিনা এখানে আমি জানি না, কারণ ওরা জিআরই কে তেমন গুরুত্ব দেয় না। বাট যেটা বিষয় আপনি রিসার্চের যে আপনার দক্ষতাটা, সেটা অনেক বেশি বাড়াতে হবে, অনেক মানে অনেক বেশি। কারণ এইটার সাথে যদি আমি লিঙ্ক করে একটা কথা বলি, সেটা হচ্ছে এই ফার্স্ট টার্ম যেটা আমাদের ডিসেম্বরে শেষ হয়েছে, সেটার রেজাল্টের পরে বাংলাদেশ সহ বেশ কয়েকটা কান্ট্রির স্টুডেন্ট ড্রপ আউট হয়ে গিয়েছে, তাদের কারো কারো স্কলারশিপ বাতিল হয়েছে, অর্থাৎ তারা শুধু বেসিকটা পাচ্ছে, তাতেই অনেকে কন্টিনিউ করছে, আবার অনেকে তাদের জাস্ট স্কলারশিপ অর্থাৎ পুরা এনরোলমেন্ট বাতিল হয়ে গিয়েছে এবং তারা দেশে ফেরত গিয়েছে। এটা বাংলাদেশেরও আছে, ইন্দোনেশিয়া আছে এবং বিভিন্ন কান্ট্রির আছে। এবং বাংলাদেশের এবার 5 জন স্টুডেন্ট ফেরত গিয়েছে, যেটা আমাদের জন্য খুবই কষ্টের এবং লজ্জার বিষয়। এটার কারণ কি? কারণ তাদের রিকোয়ারমেন্ট ছিল যে তোমাকে এখানে আসলে 3 ধরে রাখতে হবে অ্যাটলিস্ট। এখন আপনার আমার পার্সোনালি মনে হয়েছিল আরে 3 ধরা এমন কি কঠিন কাজ। কিন্তু যখন এখানে এসেছি, সবই পজিটিভ এনভায়রনমেন্ট, কিন্তু পড়াশোনার চাপ, যেটা পিএইচডি তে হয়তো ইউএসএ বা ইউরোপে অতটা আমরা শুনি না যে কোর্স ওয়ার্কের চাপটা বেশি, কিন্তু এখানে সেই চাপটা অনেক বেশি, যেটা হয়তো বললে অনেকে ভয় পেতে পারে। বাট আমি এটা ক্লিয়ার বলে রাখলাম, আপনি যদি ডিটারমাইন্ড হন তাহলে আপনি আসেন, কারণ আপনাকে কোর্স ওয়ার্কের প্রেশারটা অবশ্যই নিতে হবে। রুয়েটে আমরা যেভাবেই হোক না কেন সিজিপিএ পেয়েছি, ভালো করে হোক বা যেভাবেই হোক আমরা পার করেছি বা করব ইনশাল্লাহ, কিন্তু এইখানে এসে আপনার ওইটা ধরে রাখতে পারতে হবে। 3 এর নিচে চলে যাওয়া মানে আপনার বিগ অ্যামাউন্ট আপনি পাচ্ছেন না, কারণ আপনি জব পাবেন না। এবং সেটা যদি 2.78-এর ঘরে চলে যায়, তাহলে আপনাকে এনরোলমেন্ট বাতিল করে দেশে পাঠিয়ে দেওয়া হবে, যেটা একটা কনসার্নের বিষয়। আর যেটা ভাই আপনারাও হয়তো ফেস করেছেন আশিক ভাই, যে অনেক স্টুডেন্ট এমন আছে যে বাইরে যাচ্ছি খালি ট্যুর দিব, মজা করব, এরকম আসলে পিএইচডি লাইফ হয় না। আমরা ঘুরি, মজা করি, সবকিছুই হয়, ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়, ফুটবল টুর্নামেন্ট হয়, সবকিছুই হয়, কালচারাল ইভেন্ট হয়। কিন্তু দিন শেষে আপনি ওই যে জাতে মাতাল তালে ঠিক থাকতে হবে, না হলে আপনার এত এফোর্ট, এত কষ্ট করে আসা সবকিছু আর কি ধূলিসাৎ হয়ে যাবে। আচ্ছা, আমাদের আরো দুইটা প্রশ্ন আসছে। আমাদের সময় স্বল্পতার জন্য আমরা এই দুইটা প্রশ্নই শেষ করে দিচ্ছি। আহ, আর উম, প্রশ্ন দুইটাতে যাওয়ার আগে আবারও বলি যে আমাদের যে দুজন স্পিকার আছে দুজনেরই হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যাটে দেওয়া রয়েছে, আপনারা চ্যাট থেকে দেখে নিতে পারেন। আহ, তো প্রথম প্রশ্ন হচ্ছে, কারো যদি বাইরে পার্মানেন্ট হওয়ার চিন্তা থাকে তাহলে তাদের জন্য কি সৌদি বাজে অপশন হবে? যেহেতু থাকার সিকিউরিটি বা যেহেতু এই সমস্যাটা আছে সৌদি আরবে, তো যদি পার্মানেন্ট হওয়ার ব্যাপারটা থাকে তাহলে কি রকম? আমি আসলে প্রশ্নটা নিয়ে ক্লিয়ার না, বাইরে পার্মানেন্ট বলতে কি মানে মানে সৌদির বাইরে? অনেকের থাকে যে বাংলাদেশ থেকে চিন্তা ভাবনা থাকে যে যে দেশে সে পড়াশোনা করতে যাচ্ছে সেখানে হুম সে হুম। পিআর নিবে, সিটিজেনশিপ হবে, সেখানে চাকরি বাকরি করবে, সেখানে থেকে যাবে, এরকম চিন্তা ভাবনা থাকে। তো এই চিন্তা ভাবনা নিয়ে কি সৌদি আরব যদি আহ, মানে ওই চিন্তা ভাবনাটা থেকে সৌদি আরবের অপশনটা কেমন, সেটা কি তাহলে অপশন থেকে বাদ দিয়ে দিবে কিনা? না, এইটা এইটা তো কোনো খারাপ অবশ্যই মানে বাদ দেওয়ার মতো কোনো অপশন না। কারণ সৌদি না হলেও জিসিসি তে অনেকগুলোই কান্ট্রি আছে, কাতার আছে, তারপর আমরা আহ, ইজিপ্টে যেতে পারি, তারপর আশেপাশে যতগুলো কান্ট্রি আছে ওখানে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে যেগুলো আমাদের জানার বাইরে। এখানে পড়তে আসার সুবাদে অনেক স্টুডেন্টের সাথে পরিচয় হয়েছে যারা বেশ ভালো ইউনিভার্সিটি থেকে এসেছে, তাদের জিসিসি আন্ডারে কান্ট্রি যেগুলো সেখান থেকে। তো
আবার যেটা আমি একটু আগে উল্লেখ করলাম যে সৌদিতে পড়াশোনা মানে বা কিং ফাহাদে পড়াশোনা মানেই যে আপনি পার্মানেন্ট পার্মানেন্ট বলে এখানে আসলে কিছু নাই, এটা নিয়ে আমি একটু পরে বলছি। বাট এখানে থাকার যে বিষয়টা সেটা আপনি জব নিশ্চিত করতে পারলে আপনি থাকতে পারবেন। কিন্তু পিআর এর ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে রিসেন্টলি আমরা আসার আগে থেকে একটা গুঞ্জন ছিল এবং আসার পর সেটা একটু সিওরিটিতে পরিপূর্ণতা পেয়েছে। সেটা হলো যে এখানে ইনভেস্ট করতে পারলে আপনি আপনার পিআর কনফার্ম করতে পারবেন, যেটা কিন্তু আবার পার্মানেন্ট সিটিজেনশিপ না, জাস্ট পার্মানেন্ট রেসিডেন্সি। আরেকটা হচ্ছে ইনভেস্টমেন্টের বাইরেও নিজেকে ইনভেস্ট করতে পারা, অর্থাৎ আমি অনেক বেশি এক্সপেরিয়েন্সড, অনেক বেশি এলিজিবল এই কান্ট্রির জন্য, সেই ক্ষেত্রে এই কান্ট্রি তখন আপনাকে হচ্ছে একটা, আপনি তখন পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি থাকতে পারবেন। এখানে আমি যে দুইজন প্রফেসরের কথা বললাম আমাদের ডিপার্টমেন্টে যারা বুয়েট থেকে এসেছেন, তাদের মধ্যে একজন হচ্ছে বেশ অনেক সিনিয়র। উনি এখানে আছেন 30 বছর বা 25 বছর, বোধহয় দুইজনই 25 বছর বা এর বেশি হবেন। তো যিনি সিনিয়র উনি হচ্ছেন এখানকার একদম সিটিজেন, অর্থাৎ এখানকার যে কিং ওনাকে ডেকে সিটিজেনশিপ দিয়েছেন। তো এটা সম্ভব হয়েছে কারণ এই দেশের সরকার ওনাকে অ্যাসেট মনে করেন। এখন আপনি যদি ওই পর্যায়ে যেতে পারেন, অল্প বয়স হোক আর বেশি বয়স হোক, সেই ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই সৌদি ভালো অপশন। আর আরেকজন যিনি প্রফেসর আছেন, যিনি আমার প্রফেসর, ওনার অবস্থাও সেম বলা যায়, হয়তো আপকামিং ইয়ার্সে ইনশাল্লাহ উনিও পার্মানেন্ট যে সিটিজেনশিপটা ওইটা পেয়ে যাবেন, আমরা বেশ আশাবাদী। কারণ ওনার প্রোফাইল হচ্ছে দেখার মতো। এই দুইজন প্রফেসর, আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পার্সপেক্টিভে বলছি, এরকম আরো অনেক প্রফেসর আছেন যারা অনেক অবদান রাখছেন এখানে। সেই ক্ষেত্রে সৌদি সরকার এবং কিং ফাহাদ বা এখানকার অন্যান্য ইউনিভার্সিটি এরা হচ্ছে অনেক ওপেন, দিন দিন তারা হচ্ছে বাইরের মানুষদের প্রতি ওপেন হচ্ছে, তাদেরকে জব সিকিউর করার জন্য এবং পাশাপাশি অ্যাসেট হিসেবে ধরে রাখার জন্য। তবে এখানে আরেকটা বিষয় যারা বেশ কনসার্ন যে একাডেমিয়াতে না থেকে ইন্ডাস্ট্রিতে যাবেন কি না, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এখানে একটা কনস আছে। সেটা হলো যে আপনার ভাষাগত সীমাবদ্ধতা আছে, আমরা অ্যারাবিক জানি না। আর এখানকার ইন্ডাস্ট্রিগুলো মূলত চলেই হচ্ছে অ্যারাব পিপল দিয়ে। তো সেই ক্ষেত্রে এখানে রিসেন্ট রুল জারি করা হয়েছে যে যারা টপ পজিশনে আছেন বা লিডিং পজিশনে আছেন তাদেরকে অবশ্যই অ্যারাব পিপল হতে হবে। এখন ধরেন আপনি অনেক 5-6 বছর এক্সপিরিয়েন্স নিয়েছেন বা 2-3 বছর এক্সপিরিয়েন্স আছে এবং আপনি এখানে এসে পড়াশোনা করলেন এবং আবার চাচ্ছেন আপনি জবে ফেরত যেতে, বাট সৌদিতে সেই ক্ষেত্রে এটার কোনো গ্যারান্টি নেই যে আপনি খুব হায়ার পজিশনে যেতে পারবেন। কারণ এইখানে ভাষার লিমিটেশনের কারণে অনেক কিছুই হচ্ছে আমরা করতে পারি না। এটা একটা সমস্যা। বাদ বাকি এটা নিয়ে কনসার্ন হওয়ার কিছুই নেই। ইনফ্যাক্ট আমরা লাইফে স্টেবিলিটি চাই, তার মানে এই না যে সৌদিতে থাকতে না পারলে অন্য কান্ট্রিতে গিয়ে আমি স্টেবিলিটি পাবো না। কোথাও না কোথাও গিয়ে আমরা স্টেবল হব ইনশাল্লাহ। সুতরাং এটা নিয়ে আসলে খুব বেশি ওয়ারিড হওয়ার দরকার নেই। না, ওনার প্রশ্নটা হয়তো ব্যাপারটা এরকম ছিল যে সাধারণত যেটা শোনা হয় যে অন্য দেশে যে অনেকে ইউরোপে যাচ্ছে বা আমেরিকায় যাচ্ছে বা কানাডায় যাচ্ছে বা অস্ট্রেলিয়াতে যাচ্ছে, স্টুডেন্ট থাকা অবস্থাতেই পিআর পাচ্ছে, বা ওখানে যাওয়ার পর চাকরি করে চাকরির পাশাপাশি পিআর প্রসেস করতে পারছে। মানে হাইলি কোয়ালিফাইড বাদে বাকি যদি থাকে, যেটা আমরা অন্যান্য এইটা দেশে শুনে থাকি হ্যাঁ, যে নর্মালি একজন পিআর প্রসেস করতে পারছে, এই ব্যাপারটা কেমন? এই ব্যাপারটা থেকে আচ্ছা ফ্লেক্সিবিলিটি আছে এইটা নাকি একটু টাফ হবে, এটা বেশ আচ্ছা, টাফ এটা একটা সিচুয়েশন। যদি ওই দিক থেকে চিন্তা করা হয় তাহলে এটা একটু কঠিন হবে। হ্যাঁ। আচ্ছা, ওনার প্রশ্নটা খুব সম্ভবত এইরকম টাইপের ছিল। আমাদের আরো একটা প্রশ্ন আসছে যে যদি কারো প্রায়র জব রিলেভেন্ট ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থাকে, মানে ওনার ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে, সেক্ষেত্রে কি ইন্ডাস্ট্রিতে জব পাওয়ার ক্ষেত্রে কোনো সুবিধা পাওয়া যাবে, নাকি ওরা বাংলাদেশের জব এক্সপিরিয়েন্স কনসিডার করবে না এই ক্ষেত্রে কোনো? আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা কথা বলে শুরু করি। সেটা হচ্ছে আমার যে রুমমেট আমি বললাম ভাই, ওনার হাজবেন্ডও সিইউ থেকে কেমিস্ট্রিতে মাস্টার্স অনার্স করা এবং উনি স্কোয়ারে 8 বছর জব করেছেন এবং বেশ সিনিয়র পজিশনে ছিলেন। তো ভাই হচ্ছে জব ছেড়ে দিয়ে এক প্রকার আপুর জন্য চলে এসেছেন এবং ইচ্ছা ছিল যে এখানে এসে উনি জয়েন করবেন। রিয়েলিটিটা একটু অন্যরকম, যে বাংলাদেশে কিছু ইন্ডাস্ট্রি আছে যেখানে আমরা চাইলেই ইন্টারভিউ দেওয়ার পর পরে জয়েন করতে পারি, ইজিলি ওরা অনেক দ্রুত হায়ার করে। এখানে এসে যেটা ওরা জব এক্সপিরিয়েন্স কনসিডার করে, কিন্তু এখানে এক একটা এমপ্লয়ি হায়ার করার জন্য বাজেট থাকে, সেই বাজেট পাস হতে 6 মাস 1 বছর লেগে যায়। যে ভাইয়ের কথা আমি বলছি উনি প্রায় 6-7টা বা 10টা বোধহয় ইন্টারভিউ দিয়ে ফেলেছেন,
এবং ইন্টারভিউয়ের সিচুয়েশনগুলো বেশ পজিটিভ ছিল। হায়ারিং অথরিটি বা ইন্টারভিউয়ার হচ্ছে বেশ পজিটিভ ছিলেন, কিন্তু উনি এখন পর্যন্ত কোনো কল পাননি। উনি এসেছেন নভেম্বরের 10 বা 11 তারিখে, আর এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস। সুতরাং আমি এখনই, যেহেতু উনি পড়াশোনার জন্য আসেনি, উনি জবের জন্য এসেছেন, ওয়াইফের বরাতে বলা যায়। সেই ক্ষেত্রে ওই সেন্সে যদি বলি, এখনো আমরা কোনো সুসংবাদ শুনতে পাইনি। কিন্তু আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আগামী 6 মাসের মধ্যে কিছু একটা হবে। তবে যেটা শুরুতেই বললাম যে ল্যাঙ্গুয়েজটা একটা ব্যারিয়ার, যেটা এই ভাই হচ্ছে কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। উনি শিখছেন অ্যারাবিক। আশা করি যে খুব শীঘ্রই একটা রেজাল্ট পাবেন। যদি আপনার মনে হয় যে আপনি এখানে জয়েন করতে চান পিএইচডি করে, বা অনেকের ইচ্ছা যে কিছুই পড়াশোনা করব না বাট সৌদিতে গিয়ে জব করব, না হলে আপনারা ওখান থেকে বসেও দেখতে পারেন কোনো ওপেনিং আছে কিনা। তবে সিভিতে আপনার অ্যারাবিক এলিজিবিলিটিটা অ্যাড করতে পারাটা জরুরি। আদারওয়াইজ আপনার জন্য এটা একটা বিগ নো হবে এবং রিস্ক হবে। আর যারা পড়াশোনা করে জবে জয়েন করতে চান, তাদের জন্য অবভিয়াসলি পিএইচডি বা মাস্টার্স করে এখানে স্কোপটা বেড়ে যায়। তারপরও হচ্ছে দেখতে হবে যে আপনি কতটুকু অ্যাচিভ করতে পারছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ স্বামীকে। আমরা আসলে অনেকক্ষণ আমাদের সেশনটা কন্টিনিউ করেছি। আহ, আমি স্বামী যেহেতু উম, মানে সেশন শুরু করার আগে ইফতার করে আসছে, আমি জানি সে হয়তো খুবই টায়ার্ড। তারপরেও আমাদের এতক্ষণ সময় দেওয়ার কারণে অনেক ধন্যবাদ। আর আপনাকেও ধন্যবাদ ভাই, এবং অডিয়েন্সকেও ধন্যবাদ যে আজকে সেশনে অ্যাটেন্ড করার জন্য এবং শোনার জন্য। যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে, আপনারা মাসুদ ভাই বা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমরা হয়তো সব সময় রেসপন্স করতে পারবো না, বাট আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর আপনারা যদি ফোনে কথা বলতে চান, আমি পরামর্শ দিব আপনারা আগে ওনাদের সঙ্গে সময় ঠিক করে নিয়ে তারপরে যোগাযোগ করলে মনে হয় ভালো হয়, কারণ যেহেতু সময়ের একটা পার্থক্য থাকে। তো এই বিষয়টা একটু মাথায় রাখেন যাদের সঙ্গে যোগাযোগ করেন না কেন। আমি সেশনটা শেষ করার আগে আমি একটা জিনিস শুধুমাত্র একটু দেখাবো, মানে এটা যেহেতু সেশনটা রেকর্ডিং হচ্ছে, যাতে রেকর্ডিংয়ে থাকে, পরবর্তীতে কেউ যদি দেখতে চায় যেন দেখতে পারে এই জন্যে। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি। আমাদের হায়ার স্টাডি গ্রুপটা কি দেখা যায়? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যে সেশনগুলো করতেছি, এই সেশনগুলো আমি বারবার বলছি, আমাদের ফিচার্ড একটা পোস্ট করা আছে। এটা আমার পোস্ট করা আছে। যদি কেউ যদি গ্রুপের ভিতরে ঢুকে যদি ফিচার্ডে ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন এই যে উপরে যে লেখাগুলো আছে, ডিসকাশন, ফিচার্ড, মেম্বার্স, ইভেন্টস। তো ফিচার্ডে যদি ক্লিক করেন তাহলে ওই পোস্টটা থাকবে, যেখানে ক্লিক করলে বা সি মোর করলে আপনার মানে এ পর্যন্ত যেইগুলো সেশন করা হয়েছে সেই সেশনের রেকর্ডেড ভিডিও লিংক, এবং পরবর্তীতে কোন সেশনগুলো কত তারিখে কোন সময়ে করা হবে তার যাবতীয় তথ্য এখানে থাকবে। তো এটা আমি নিয়মিত আপডেট করি, কিন্তু এই লিঙ্কটা সবসময় পোস্ট করা হয় না। তো কেউ যদি ভিডিওটা দেখে থাকেন এবং পরবর্তী সেশন কবে বা কি বিষয় নিয়ে সেটা যদি জানতে চান, এই লিংকে ঢুকে দেখতে পারেন। এখানে এ পর্যন্ত 7 মার্চ পর্যন্ত করা আছে। আমাদের আরো অনেক সেশন আসবে এবং এটা আমি আপডেট করতে থাকবো এখানেই। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এটা জানানোর জন্য আমি আসলে আহ, একটু শেয়ার করলাম স্ক্রিনটা। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার কি বন্ধ হয়ে গেছে নাকি, না কি ওইটা দেখাচ্ছে এখনো? ওপেন আছে। আচ্ছা, তো এখন কি দেখাই? ভাই এখনো স্ক্রিন দেখাচ্ছে গ্রুপ। এটা কোথায়? এখন কিছু দেখাচ্ছে কি? আমার স্ক্রিন শেয়ারটা আমি বন্ধ করতে চাচ্ছিলাম, কিন্তু ওইটা কেন জানি দেখাইলো না। এখন কি দেখাচ্ছে?
এখন ভাই আপনার উইন্ডো দেখা যাচ্ছে। আপনি হচ্ছে ভাই ওই যে উপরে দেখেন একটা স্টপ শেয়ারিং বার থাকার কথা। আমি সেটাই খুঁজতেছি, কিন্তু ওইটা শো করতেছে না কেন জানি। অথবা আপনি জুমে হচ্ছে আমাদের ভিডিওতে ফেরত গেলেও হয়তো। হ্যাঁ, আমি ওটাতেও আসছি, মানে স্টপ শেয়ারিং অপশনটাই আমার এখানে কেন জানি দেখাচ্ছে না। আচ্ছা, ওইটা হয়তো কোনো একটা সমস্যার কারণে দেখাচ্ছে না কিনা। মাই স্ক্রিন, আচ্ছা এটা দেখাচ্ছে না। হুম, মানে আমি এটা বন্ধ করতে চাচ্ছি। হ্যাঁ, আমি করে দিলাম। আচ্ছা, ওটা তোমার এখানে শো হয়েছে এখন করতেছে, বন্ধ। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো আমি ওইটা দেখানোর জন্য আসলে উম, আমি গ্রুপটা একটু শেয়ার করতেছিলাম। তো আমাদের যেহেতু অনেকক্ষণ সময় হয়ে গেছে, আমরা আর বেশিক্ষণ সময় নিব না, আমরা শেষ করে দেব এখনই। আহ, এবং পরবর্তী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সাধারণত শেষ করি। শেষ করার আগে আমাদের স্পিকার স্বামীকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সেশনটা নেওয়ার জন্যে। এবং শেষ করার আগে যদি তোমার শেষ কোনো বক্তব্য থেকে থাকে শ্রোতাদের জন্য দিতে পারো। আচ্ছা, সবাইকে আবারও ধন্যবাদ আজকে সেশনে জয়েন করার জন্য। এবং সবার জন্য শুভকামনা থাকলো যেন সবাই সবার স্বপ্ন অনুযায়ী জায়গায় পৌঁছাতে পারেন। আর যে কোনো হেল্প সৌদি রিলেটেড, স্পেশালি কেএফ ইউপিএম রিলেটেড, যদি কোনো জিজ্ঞাসা বা কনসার্ন থাকে তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাকে বা মাসুদ ভাইকে। আমরা চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার। এছাড়াও আমাদের আরো অনেক বাংলাদেশি বা রুয়েটিয়ান অনেক ভাই আছেন, আপনারা তাদেরকেও রিচ করতে পারেন। আমরা সব সময় চাই যে আরো অনেক রুয়েটিয়ান আসুক আমাদের এখানে। এবং এক সময় কেএফইউপিএম শুধু রুয়েটিয়ান দিয়ে কানায় কানায় পরিপূর্ণ থাকবে, এটাই আমাদের আকাঙ্ক্ষা। সবাইকে ধন্যবাদ এবং আশিক ভাই আপনাকেও ধন্যবাদ যে আমাদেরকে আজকে সুযোগ দেওয়ার জন্য। সৌদি এবং কিং ফাহাদকে এইভাবে তুলে ধরার একটা বেশ ভালো সময় ছিল। ধন্যবাদ। তো আহ, আসলে এই ছিল আজকের আমাদের সেশন। আমরা পরবর্তীতে আরো অনেক ধরনের সেশন করার চেষ্টা করব, যেখানে হয়তো আমাদের রুয়েটের যেসব বড় ভাইরা বা বড় ভাই আপুরা বা ছোট ভাই বোনরা যারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করে বা চাকরি করতেছে বা আহ, অর্থাৎ বাংলাদেশের বাইরে যারা অন্য কিছু করতেছে, এরকম মানুষদের আমি তুলে ধরার চেষ্টা করব এবং ওই পোস্টে আপডেট করে দিব। তো ওই পোস্টটা আপনারা দেখতে থাকবেন, যাতে করে আপনাদের পছন্দ মতো সেশনে আপনারা যোগদান করতে পারেন। এবং সাধারণত আমি চেষ্টা করি পুরো সেশনটা রেকর্ডিং করার জন্য, এবং রেকর্ডিংটা আমি গ্রুপে শেয়ার করে দিব, আপনারা সেখান থেকেও পরবর্তীতে দেখে নিতে পারেন। তো আমাদের আগামী রবিবার, যেহেতু আমার এখানে আসলে আমাকে অফিস করতে হয় সপ্তাহে 4 দিন, সরি 6 দিন, মানে শনিবারেও আমাকে অফিস করতে হয়। আজকে অফিস হয়নি, যে কারণে আমি এই সেশনটা করতে পারছি, তা না হলে আমাকে পরিবর্তন করতে হয়েছে, যে কারণে আসলে আমার সামনের 2টা সেশন পরিবর্তন করতে হয়েছে, রবিবারে নিতে হয়েছে। তো আগামী রবিবারে আমাদের ইরাসমুস মুন্ডসের স্পিকার থাকবে। তো সেই সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের সেশনটা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আহ, আপনাদের আবারও বলছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের স্পিকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যাটে দিয়ে দিয়েছে, সেখানে যোগাযোগ করবেন, অথবা আপনারা হয়তো ফেসবুকেও যোগাযোগ করতে পারেন। ফেসবুক কি করা যাবে কিনা? আমি আসলে কমফোর্টেবল না খুব একটা। আচ্ছা, তাহলে আমরা প্রিফার করব যে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। আমি যখন এই রেকর্ডিংটা শেয়ার করব, আমি চেষ্টা করব যে আমাদের স্পিকারদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পোস্ট করে দেওয়ার, যাতে আপনাদের সুবিধা হয় যোগাযোগ করার ক্ষেত্রে। তো অনেক ধন্যবাদ সকলকে। এই রমজান মাসে, মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা। সবাই সুস্থ স্বাভাবিকভাবে রমজান পালন করেন এবং আল্লাহর ইবাদত করেন। এবং আশা করি আমাদের সামনের সেশনেও আপনারা এভাবে উপস্থিত হবেন, কারণ আপনাদের নিয়েই আমাদের এই সেশন। আপনারা যাতে কিছুটা হলেও উপকৃত হন, সেটার চেষ্টার জন্যই এই প্রচেষ্টা আমরা করে যাচ্ছি। তো সামনের সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের সেশন আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম সবাইকে।